মাঠের ওই পাশ থেকে আমি দেখতেছি ও ছাদে ফোন হাতে। ফোন হাতে মানে মানে ও হয়তো বা সিগন্যাল দিচ্ছে যে আমার কাছে ফোন আছে, তুমি ফোন দাও। আমি কখন কখন বের হব ও শিডিউল গুলো জানে, মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক ওই সময় সে হয় জানালার পাশে না বারান্দায় বা ছাদে ও দাঁড়ায় থাকতো, আমাকে দেখতো। ভাই এমন একটা জায়গা যে ওই রাস্তাটাই হাঁটলে তো পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ও আমার হাতে লিখে দিচ্ছে যে বাবা, ও বাবাকে দেখতে চাই। হ্যাঁ, ও বাবাকে খুব ভালোবাসতো। বিশ্বাস হচ্ছিল না ও চলে গেছে, কখনোই বিশ্বাস হচ্ছিল না। এখনো হয় না ভাই, মানে এখনো হয় না। আমার এই লং ডিস্টেন্স রিলেশনশিপে আমার এতদিন লং ডিস্টেন্স রিলেশনশিপ 1-1.5 মাস পর পর দেখা হয়। আমার এখনো মনে হয় যে ও হয়তোবা আসবে, ও হয়তোবা রংপুরে পড়াশোনা করতেছে, ডিউটি করছে, ও ছুটি পেলে চলে আসবে। আমার এখনো প্রত্যেকটা দিন এটা ফিল হয়। ওর লাস্টটা যখন আমার বাড়ির সামনে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে, আমাকে অনেকক্ষণ পর আমার শুয়ে থাকে ঘুম থেকে তুললো, তারপর বলছে আমাকে গোসল করতে। আমার তখন মনে হয়েছে আমার ওয়াইফ তো আর আসবে না, আমার ওয়াইফ তো মারা গিয়েছে। আমি আর তখন নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আমার এত খারাপ লাগতেছিল, এত কষ্ট লাগে। আমি তোমার সাথে আর কিছুদিন বাঁচতে চাইতাম। আমার ওয়াইফ বারবার বলতো আমি তোমার সাথে অনেকটা দিন বাঁচতে চাই। ভাই আমার বাচ্চাটার কোনো ইচ্ছা ছিল না, আমার কোনো ইয়ে ছিল না। আমি 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 চাইতাম যে ও বেঁচে থাক, ও লং টাইম বেঁচে থাক, তাহলে হবে। অনেকেরই তো বাচ্চা হয় না, এই বলে কি তাদের জীবন নষ্ট হয়ে যায়? কখনোই তো হয় না। রাজু ভাই, আপনার তো অপ্রাপ্ত বয়স্ক প্রেম হয়েছে। জি। কত বছর বয়স তখন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। 14-15 বছর। 14-15 বছর প্রেম। সার্টিফিকেট অনুযায়ী ওটা 12 বছর হবে। আরে বাপরে। কারণ 14-তে তো আমরা মানে অফিসিয়ালি এসএসসি পরীক্ষা দিয়েছি। অ্যাকচুয়াল বয়স হবে হয়তো বা 14 বছরের মতোই, কারণ সার্টিফিকেটে তো 2 বছর কম দেওয়া থাকে বা 1 বছর কম। কোথায় পড়তেন তখন? আমি নওগাঁ জেলা স্কুলে পড়তাম। ওনার সাথে দেখা কোথায়? ও হচ্ছে নওগাঁ গার্লস স্কুলে পড়তো, আমাদের গ্রামের বাসা একই জায়গায়। আমাকে একটু প্রেমের গল্পটা আগে বলেন, হাউ ইট স্টার্টেড। এটা ভাইয়া আমি যদি আমার গ্রামের বাড়ি নিয়ে একটু এক্সপ্লেন করি তাহলে হয়তো বা বোঝা যাবে। তো আমার গ্রামের বাসা হচ্ছে নওগাঁতে, নওগাঁ হাঁপানি ইউনিয়নে। তো আমার গ্রামের বাসাতে 2টা পাড়া, উত্তর পাড়া দক্ষিণ পাড়া। আমার বাসা হচ্ছে উত্তর পাড়া, ওর বাসা হচ্ছে দক্ষিণ পাড়া। বাট শহর থেকে 7-8 কিলোমিটার দূরে। কিন্তু ও ছোটবেলা থেকে শহরে থাকতো, ওদের শহরেই মানে ফ্যামিলি সেটেল বা ওখানেই বাসা, আমার স্কুলের পাশেই। তো আমি পড়াশোনার পারপাসে আমি শহরে যেতাম। তো ওর বাসার পাশের বাসায় আমি ভাড়া উঠি, ওর বাসার পাশের বাসায় আমি ভাড়া উঠি। আমি স্কুলে পড়াশোনার পারপাসে ওখানে থাকি। তবে আমি জানি এই পরিবারটা, পাশের বাড়ির পরিবারটা আমাদের পরিচিত। ইভেন আমি ছোটবেলা দেখেছি, আমার পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক। ওর বড় ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে আমার বড় ভাই, আমার বাবার ফ্রেন্ড হচ্ছে ওর বাবা। ইভেন আমার মায়ের সাথে আমার শাশুড়ির, বর্তমান যে শাশুড়ি, তারও খুব ভালো সম্পর্ক ছিল। তো পারিবারিক কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে ওনারা সম্ভবত 2002-03 সালের পরে আর তেমন যোগাযোগ নেই, বাট ফেস চেনা আর কি। তো আমি যখন ওই পাশের বাসায় ভাড়া উঠি, আমি তো ওই ফ্যামিলিটাকে চিনি। তো আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আর ও পড়তো ক্লাস 6-এ। হ্যাঁ, তো দেখা যায় যে আসলে মানে আমাদের শুরুটা হয়েছে মানে ওই চেনা জানা থেকেই। আমরা কখনো কথা বলি নাই কিন্তু, বাট ওই পাশের বাসার ওকে দেখতে আমার ভালো লাগতো, ও আমাকে দেখতে ভালো লাগতো। আমি রাস্তাতে যাইতাম, ও চেয়ে থাকতো। মানে বাসা থেকে বের হলেই দেখা হইতো, স্কুলে যাচ্ছি দেখা হয়, প্রাইভেটে যাচ্ছি দেখা হয়। হয়তো একটা সময় এমন হয়ে গিয়েছে যে আমি কখন কখন বের হব ও শিডিউল গুলো জানে, মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক ওই সময় সে হয় জানালার পাশে না বারান্দায় বা ছাদে ও দাঁড়ায় থাকতো, আমাকে দেখতো। একটা সময় দেখা যায় যে আমারও ওর রুটিন গুলো মুখস্থ হয়ে গিয়েছে। ইভেন মাঝে মাঝে এমন হয়েছে যে কোনো রুটিন নাই, এই সময় ওরও বের হওয়ার কথা না, আমারও বের হওয়ার কথা না,
ঠিক আমি বের হয়েছি, দেখেছি ও ওর বাবা মার সাথে কোথাও যাচ্ছে। হুম মানে এটা কাকতালীয় ভাবে মিলে যায়। হুম আসলে ওটা হয়তো বা একটা ফিলিংস থেকে হয়তো বা আসে। এটা আমার কাছে খুব অবাক লাগতো যে এই সময় তো ওর বের হওয়ার কথা ছিল না, বা আমারও তো বের হওয়ার কথা ছিল না। হুম আমি কেন রুম থেকে বের হলাম? আর বের হয়ে দেখি যে ও কোথাও যাচ্ছে। হুম হ্যাঁ? আর যেহেতু আমাদের কথা হইতো না, সেহেতু দেখা যায় যে যোগাযোগ করা তো নয় যে ও কোথায় যাচ্ছে, বা বর্তমানে আপডেটটা তো জানা যাইত না। তো এভাবেই চলতে থাকে আমাদের। হ্যাঁ? দেখা যায় যে আমি যখন ক্লাস 8 এর মিডল থেকে শুরু হইলো। আ এরপরে ক্লাস 9 এ যখন আমি উঠলাম, এই একটা বছর এই দেখাশোনাই। মানে এটা দেখা যায় যে এমন হয়ে গিয়েছে, পরে দেখা যায় যে ২ টা বিল্ডিং এর পাশাপাশি বিল্ডিং, ২ টা বিল্ডিং এর অনেকটা ফ্যামিলি আল্টিমেটলি গেস করতে পারে যে সামথিং রং। এই ২ টা ছোট, ছোট ছেলেমেয়েরা হয়তোবা পরস্পরকে পছন্দ করে বা এরকম কিছু। মানে চোখে পড়ার মতো যে হুম আমি যাচ্ছি, ইভেন ওই জায়গায় আমার সব ফ্রেন্ড সার্কেল। আমাদের স্কুলের পিছনেই এটিএম মাঠ। মাঠের কর্নারে আমাদের ২ জনের বাসা ছিল। তো ওর বাসার সামনেই দেখা যায় যে আমার পুরা ক্লাস 10 পর্যন্ত কাটছে। এখনো যদি আমি নওগাঁতে যাই, ওখানেই আড্ডা হয়। যদিও আমার শ্বশুরবাড়ির সামনে, হুম আমার একটু আনইজি লাগে এখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে। তো ওখানে দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা মাঠে যারা নিয়মিত যেসব মানে ভাই ব্রাদার খেলাধুলা করতো, আমরা আড্ডা দিতাম। সবাই জিনিসটা নোটিস করে যে এ যখন আসে তখন ওই মেয়েটা বারান্দায় আছে বা জানালায় আসে। হুম তো এভাবেই চলতে থাকে প্রায় ক্লাস 9 পর্যন্ত। আসলে কি ভাইয়া, মানে ভালোবাসার, মানে আমি তাকে ভালোবাসি। এটা কি মানে মুখে বলতে হয়? এটা আমি এখনো ফিল করি নাই। মানে আমি তোমাকে ভালোবাসি। এই বোঝা কথাটা তো, যায়। এটা বোঝা যায়। হ্যাঁ? তো দেখা যায় যে একটা সময় ভালো লাগতো না। একটা ওর স্কুলে যাওয়ার কথা আছে। আমি ওই সময়টায় ওর রাস্তায় দাঁড়াইছি বা আমার বাসার সামনে দাঁড়াইছি। ও নেই। ও আসে নাই। ও আজকে স্কুলে যায় নাই। কোন কারণে মিসিং হয়েছে। প্রাইভেটে যায় নাই। ওই সময়টা না খুবই মানে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতো। ও কোথায় গেল? আমি ওকে আজকে দেখতে পারলাম না কেন? আমার না আর ভালো লাগতো না তখন। তো এভাবে চলতেছিল অনেক। ওখানে দেখা যায় ক্লাস 9 এ আ আমি ফোন কিনলাম। তখন ফার্স্ট অ্যান্ড্রয়েড ছিল না ওটা। এমনি ফোনগুলো, জাভা ফোনগুলোই ছিল। তো ফোন কেনার পরে আ আমি জানি ও একটা টেলিটক মানে টেলি না, সিটিসেল ফোনই ওর কাছে আছে। এটা আমি ইনফরমেশন পেয়েছি। যেহেতু আমার বড় ভাই ওর বড় ভাইয়ের ফ্রেন্ড, ওই সূত্র ধরে হুম দেখা যায় যে বড় ভাইয়ের অনেক ফ্রেন্ডের সাথে আমি ইনভলভ। হ্যাঁ? তো এই মানে এই না যে আমার বড় ভাইয়ের মাধ্যমে এইসব হইছে। বিষয়টা এমন না। তো দেখা যায় যে আমি জানতে পারি যে সিটিসেল একটা ফোন আছে ওর কাছে। কিন্তু নাম্বারটা আমার কাছে নেই। তো ওর বাবা-মার নাম্বার মানে আমার শ্বশুর-শাশুড়ির নাম্বার আমি তখন ম্যানেজ করলাম। এনি হাউ ম্যানেজ হইল। আমি ফোন দিতাম। আর আমি জানতাম ফোনটা ওই ধরবে। হ্যাঁ? বিশেষ করে ওর বাবা প্রচন্ড ভালোবাসে ওকে। প্রচন্ড ভালোবাসতো। তো বাবার সবকিছুই অড। দেখা যায় যে আমি আমার শাশুড়ির ফোনে ফোন দিতাম, তখন তো শাশুড়ি হয় নাই। মানে দেখা যায় যে আমার শাশুড়ি ফোন ধরতো। বাট আমি আমার শ্বশুরের ফোনে যখন ফোন দিতাম, হুম দেখতাম যে আমার ওয়াইফ ধরছে। ওকে তো ও যখন ফোনটা পিক করতো, আমি না আর কথা বলতে পারতাম না। হুম আমি কেটে দিতাম। হ্যাঁ? দেখা যায় যে মেক্সিমাম টাইমই ও ধরতো। কিন্তু আমি কথা বলতে পারতাম না। হুম তো আবার মাঝে, মাঝে যখন আমার শ্বশুর ধরতো বা আমার শাশুড়ি ধরতো, তখন মানে অনেক সময় কথা বলতাম, অনেক সময় উল্টা-পাল্টা পরিচয় দিয়ে রং নাম্বারে ফোন দিয়েছি, এই সেই বলে কেটে দিতাম। আবার সবচেয়ে মজার সময়টা ছিল আমাদের বিকালবেলা। বিকালে যখন আমরা সবাই খেলতে বের হতাম, মানে বাসার পাশেই মাঠ। তো ও ছাদে উঠলেই দেখা যায় যে সবাই খেলতেছে। তো আমার খেলায় না মনোযোগ থাকতো না। হুম তো সারাক্ষণ খালি আমি ছাদে দেখতাম। সারাক্ষণ শুধু ছাদে দেখতাম। তো আমার ছোট ভাইয়েরা আমাকে বলতো যে, "ভাইয়া কি দেখেন ছাদে আপু? আপু আছে, আপনি খেলেন, সমস্যা নেই। খেলা শেষ করে আপুকে দেখেন।" আমি আবার ওদেরকে বকা দিতাম। বা এই যে আস্তে, আস্তে কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেল। তখনও কথা হয় নাই। তখনও কথা হয়নি। এর মধ্যে প্রেম হয়ে হ্যাঁ, শেষ। ২ জন ২ জনকে একদম টাইম টু টাইম মানে আমরা ফলো করি। হুম তখনও মানে কথা তো হয়নি। ও ফোন পিক করতো, ভয়েস শুনতাম, কেটে দিতাম। হুম মাঠের ওই পাশ থেকে আমি দেখতেছি ও ছাদে, ফোন হাতে। হুম ফোন হাতে মানে মানে ও হয়তোবা সিগন্যাল দিচ্ছে যে আমার কাছে ফোন আছে, তুমি ফোন দাও। আমি ফোন দিয়েছি, ও পিক করছে, আমি কথা বলি নাই। মানে এই জিনিসটা আসতই না। মানে সাহসই হইতো না আমি ওর সাথে কথা বলবো।
মাঠের এমাতামাতা দেখতেছেন, ফোন সে ধরছে, তারপরেও সাহস হয় না। আমার কথা বলার সাহস হয় না। সুইট। হ্যাঁ, 2000 মানে আমি যখন ক্লাস 9-এ, ফ্রেন্ডশিপ ডে মেবি 2 অক্টোবর, তার আগের দিকে, তার 1 মাস বা 1.5 মাস। হ্যাঁ, আমি কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আমি 2020 এবং 2024 দুইটা, এই দুইটা সালে আমি মোটামুটি একটা ট্রমার মধ্যে দিয়ে বা অনেক বড় একটা শক পেয়েছি। তো এরপর না আমার মেমোরি অনেক কিছু মানে রিকভারি করতে পারি না, অনেক কিছু আমার মনে নেই, স্পেসিফিক ডেট উল্লেখ করতে পারবো না আমি, বা অনেক ইনফরমেশন আমি অলরেডি ভুলে গিয়েছি, মানে খুব কাছের ইনফরমেশনগুলো আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, স্টিল না হয়তো বা আমি ওই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রেম হয়েছিল কিভাবে তাহলে? মানে প্রপোজ করছিলেন কেউ কাউকে? নো, 2000 আমি যখন ক্লাস 9-এর হুট করে একদিন আমার কাছে ফোন আসে, টেলিটক নাম্বার, সিটিসেল নাম্বার থেকে। তো ফোন আসে, আমি ফোনটা পিক করলাম, আমি মাঠ থেকে আমি আমার বাসার দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো ফোনটা যখন পিক করলাম, অপোজিট সাইড থেকে বলতেছে, হ্যালো রানী। হ্যাঁ, আমি বললাম, যে গেম তো আমি অনেক আগে থেকে খেলেছি। হ্যাঁ, আমি বললাম, এটা তো রানীর নাম্বার না, আপনি আমি রানীর তখন কি জানি বলছিলাম যে এটা তো রানীর নাম্বার না, বলে গেছে ও আচ্ছা ঠিক আছে কেটে দিই। বাট আমি তো বুঝতেছি ভয়েস টোন শুনে যে এটা কে। তখন আমি সাহস করলাম যে না, ও যখন আজকে ফোন দিয়েছে আমি রিপিট করব। দেন আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখো, এটা রানীর নাম্বার না, বাট তুমি যাকে হয়তো বা চাচ্ছ এটা তার নাম্বার। না না, আমি রানীকেই চাচ্ছি। হ্যাঁ, রানী আমার ফ্রেন্ড, আমি ওর সাথে আমার একটু ডিসকাস আছে, এই জন্য আমি ফোন দিয়েছি। আমি বললাম আমি রানীর বড় ভাই তাহলে। হ্যাঁ, আমি তাহলে রানীর বড় ভাই। ও আচ্ছা, দেন আমরা কথা বলা শুরু করি। তখনটা ওই সময়টা প্রতিদিন বা সপ্তাহে 2 দিন বা 3 দিন ওই স্কুল থেকে আসতো 12টা 12:30টার দিকে, তখন ও আমাকে ফোন দিত। এই যে কথা হতো আননোন হিসাবে, বাট মানে এটা একটা মানে আমরা পরিচিত বাট অপরিচিত হিসাবে কথা বলতেছি। এই প্রেম কতদিন চলে? লাস্ট পর্যন্ত, মানে বিয়ের আগে পর্যন্ত? বিয়ের আগে আপনার 2022 পর্যন্ত। তারপরে বিয়ে কেমন করে হলো? বিয়ের যদি প্রেক্ষাপট বলি, বিয়েটা শুরু হয়েছিল 2020 সালে, পড়াশোনা শেষ করার দিকে। আমি পড়াশোনা শেষ করে জবে ঢুকলাম, ওই সময়টা বিয়ের কথা। আমি তখন ওর বাসা থেকে, আমার পারিবারিকভাবে একটু ঝামেলা ছিল। আচ্ছা। হ্যাঁ, মানে এটা ওপেন সিক্রেট ছিল আসলে, দুই ফ্যামিলির মধ্যে এখন ঝামেলা, কেউ মানবে না। এদিকে আমার বাবা মারা আমাকে বোঝানোর ট্রাই করে, ভাইয়ারা খুব ক্ষিপ্ত, ওদিকে ওর বাবা মা, এরকম একটা প্রেক্ষাপট। যাই হোক, এটা কোনোভাবে আমাদেরকে আটকাতে পারে নাই 2008 থেকে 2020 পর্যন্ত, কোনোভাবে আটকাতে পারে নাই। তো 2020-এ তখন ওর ফ্যামিলি থেকে আমাকে ডাকা হলো। ওই সময়টা না ও অসুস্থ ছিল, আচ্ছা। প্রায় 28 দিনের মতো ও ঘুমাতে পারে নাই ব্যথার জন্য। ও মাজায় ব্যথা করতো, ও ঘুমাতে পারতো না। তো একটা সময় ওর বাসায় হয়তো বা এইরকম ফিল করে ও বিয়ে করার জন্য এরকম কাহিনী করতেছে। তো যাই হোক, পরে ওর চাচা আমাকে একদিন কল করলো, আমি গেলাম, দেখা করলাম। তো প্রেক্ষাপটটা একটু কেমন ছিল, হ্যাঁ, যে না আলহামদুলিল্লাহ এখন আমার শ্বশুরের সাথে অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, চাচুরা কথা বললো, কথা বলার পরে ঠিক আছে ফার্দার আবার কথা বলা হবে বা তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলা হবে কি হবে। কথা বলেছিল জুনের 7 থেকে 9 তারিখের মাঝে। ঠিক জুনের 19 কি 21 তারিখে ওর এমআরআই এর রিপোর্ট আসলো। তো তখন দেখা যায় যে ওর টিউমার, স্পাইনাল কর্ডের নিচের দিকে টিউমার ব্লক হয়ে আছে। তো ওর এত কষ্ট হতো তখন ওই সময়টা। হ্যাঁ, তখনও কিন্তু আমাদের পারিবারিক সমস্যা মিটে নেই, জাস্ট খালি ফার্স্ট ফেসে আমার সঙ্গে কথা বলেছে। সেই কথাটা যে খুব মধুর ছিল তাও না, বাট আমি আমার ফ্যামিলিকে কিন্তু আমি কাউরে জানাই নাই, আমি একাই চলে গিয়েছি। কারণ আমি জানি এই সম্পর্ক এস্টাবলিশ করতে হলে আমাকে দুই ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে, সরাসরি দুই ফ্যামিলিকে বসালে ক্র্যাশ করবে। হ্যাঁ, তো ওর যখন টিউমারটা ধরা পড়লো, ও একটা সময় আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠালো,
তো ভয়েস রেকর্ডটা পাঠানোর মানে ভয়েস রেকর্ডটা যখন আমি শুনি কি তখন বলছিল? মানে ওর যে ব্যথাটা হয় ওই ব্যথার রেকর্ড করেছিল। এত ব্যথা, মানে এত ও মানে কষ্ট পাচ্ছে এই ফিলটা। তো ওটা যখন আমি শুনলাম, তো ওর চিকিৎসাটা আলটিমেটলি ওই নওগাঁ বগুড়া এর মধ্যে সীমাবদ্ধ ছিল। একটু পানি হবে? হ্যাঁ, তো আমাকে যখন ওটা পাঠায়, ওটা যখন আমি শুনি, হ্যাঁ মানে ওটা চিৎকার করতে ব্যথায়? প্রচন্ড। আমার ফোন খুঁজলে হয়তো বা ওটা পাওয়া যাবে। তো ওটা যখন আমি শুনি আমি প্রচন্ড কান্না করতেছিলাম যে একটা মেয়ে এতদিন থেকে মানে কষ্ট পাচ্ছে, ঘুমাতে পারতেছে না, তার বাসা থেকে আরো তো বেটার ট্রিটমেন্টের ট্রাই করা উচিত। তো আমি একটা বাগানের মধ্যে প্রচন্ড কান্না করতেছিলাম। তখন আমার মামাতো ভাই জিনিসটা দেখে। ওই দিন আমার নানির বাসায় সব খালামুনিরা আসছিল। তো ও নানি বাড়ির পিছনে একটা বাগানে কান্না করতেছিলাম আমি, প্রচন্ড খারাপ লাগতেছিল। ও আমার মামাতো ভাই আমার খালামুনিদেরকে যায় বলতেছে যে ভাইয়া কাঁদতেছে। তো আমার খালামুনি আসলো, আসার পরে বাবা কাঁদতেছো কেন, এই সেই। তখন আমি ওই রেকর্ডটা প্লে করলাম। হ্যাঁ, তখন ওরা অবাক হয়ে গেল যে এটা কি, মানে কার রেকর্ড। আমি বললাম লোপা, আমার ওয়াইফের নাম লোপা। করছে ও মাই গড, কি হয়েছে ওর? আমি তো প্রচন্ড অসুস্থ, তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর চিকিৎসা চলতেছে নওগাঁ বগুড়া রাজশাহী এর মধ্যেই। হ্যাঁ, তখন মানে আমার খালামুনিরা তখন আমার বাবা মাকে ফোর্স করলো যে তো তোমরা আর কতদিন এসব নিয়ে টানাটানি করবা, বা মানে ইগো দেখাবা, বা যেটাই বলো না কেন পারিবারিক, তোমরা এটা একটা মীমাংসা করো। এই ছেলেগুলো তো অনেক দিন থেকে একসাথে আছে। তো তখন ওই রেকর্ডটা শোনার পরে আমার বাবা মা আমাকে একটা কথাই বললো, সেটা হচ্ছে যে এতদিনের এই প্রায় 20 বছরের বা 17 বছরের যে গ্যাপ, এসব সবকিছু ভুলে গিয়ে ওনারা একটা কথাই বললো যে ওকে কেন ভালো চিকিৎসা করানো হচ্ছে না, ঢাকায় কেন শিফট করানো হচ্ছে না। আমি বললাম ঢাকায় তো ওদের পরিচিত তেমন কেউ নেই, ওদের সবকিছুই নওগাঁর মধ্যেই সীমাবদ্ধ। তখন আমার বাবা মা বললো যে তুমি ওদের সঙ্গে কথা বলো। হ্যাঁ, বা আমরা ওদের সঙ্গে কথা বলবো, ওকে আমরা ঢাকা নিয়ে যাব, ওকে আগে আমরা সুস্থ করব, তারপর আমাদের পারিবারিক যে বিষয়গুলো আছে যেটাই হোক সামাজিক, যেটা পরের হিসাব। ইনস্ট্যান্ট আমার বাবা মা এই কথাটা বললো, মানে ওই সাউন্ডটা শোনার পরে। হ্যাঁ, দেন আমি ওই চাচুর সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর বললাম যে আমি ওর চিকিৎসার দায়িত্ব নিব বা টেক কেয়ার করবো, আমি চিকিৎসা করাবো, আমাকে ওকে ঢাকাতে যাইতে দেন আমার সাথে, আপনারা না নিয়ে গেলেও আমাকে যাইতে দেন। হ্যাঁ, পরে একটা সময় ওরা রাজি হয় যে আমাদের সাথে ঢাকাতে পাঠাবে। ওকে ঢাকাতে নিয়ে আসলাম 25 তারিখের দিকে, জুন মাসের 25 তারিখে ওর খালামণি আসছিল সাথে। তখন কিন্তু কোভিড সিচুয়েশন চলতেছিল, কোভিডে খুব ঢাকায় শিফট করলাম। আমার বাবা মার সাথে সাথে চলে আসলো। আমার বাবা মা গিয়েছে হয়তো বা ওই 3-4 দিন আগে, বা সর্বোচ্চ 7 দিন আগে গিয়েছিল, তো থাকার জন্য গিয়েছিল। এই সিচুয়েশনে দেখে ওরা শিফট করে চলে আসলো। ঢাকা আসার পর আমার একের পর এক ওকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো। হ্যাঁ, অনেক অনেক প্রফেসরকে দেখালাম। দেখানোর পরে একটা সময় দেখা যায় যে ওটা অপারেশন করতে হবে, বাংলাদেশের ডক্টরের ডিসিশন অনুযায়ী ওটা অপারেশন করতে হবে। তো আমার বড় ভাবি, যাকে আমি আপু বলি, উনি সরাদি মেডিকেলের জ্ঞানী বিশেষজ্ঞ কনসালটেন্ট। আমার ওয়াইফ হচ্ছিল মেডিকেল স্টুডেন্ট। তো ওভারঅল সব মানে অনেকগুলো ডক্টরের সাথে আপু পরামর্শ করলেন, করার পরে ডিসিশনে আসলাম যে আমরা এটা অপারেশন করব। তো অপারেশনের আগের দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে তখন জানালাম যে অপারেশন করতে হবে। আর মানে তখন ডিসিশনটা টোটালি মানে আমার উপর, ডক্টর দেখানো বা এই সেই। তো ডিসিশনে আসলাম যে না, ওকে অপারেশন করতে হবে। বাসায় রাজি হইলো। আগের দিন ওর বাবা মা আসলো,
আসার পর আমরা অপারেশন করলাম। তো অপারেশনটা প্রায় 1.5 ঘন্টা ছিল, বাট সেটা অলমোস্ট 2.5 ঘন্টা লেগে গেল। তো অপারেশন ওটিতে যখন ও যায় তখন আমি আর আমার বড় ভাবি, যেটা আপু বলি আমি, তো দেখলাম ও কাঁপতেছিল। তো আমরা দুইজন ঘাড়ে হাত দিয়ে বললাম যে যাও, কিচ্ছু হবে না। অপারেশন 2.5 ঘন্টা হওয়ার পরে ডক্টর মাঝে একবার বের হয়েছিল, আপুর সঙ্গে কথা বললো, ফাইনালি বললো যে সামথিং রং। আমার কাছে মনে হয়েছে সামথিং রং, তুমি এটা টেস্টে পাঠাও, ব্যবসাতে। বায়োপসিতে পাঠাও। দেন আমি ওটা নিয়ে বায়োপসিতে দিলাম। বায়োপসি ও একদিন পরে ওকে রিলিজ করে দিল আমার বাসায়। আমার বাসা হচ্ছে এই চানমিয়া হাউজিংয়ে, এখানে নিয়ে আসলাম। তখন সামনে মনে হয় রমজান ঈদ ছিল, কুরবানি ঈদ, ভুলে গেছি। তো ও ভালোই ছিল, ওকে নিয়ে ওর অপারেশনের 3-4 দিন পরে ওকে আমি নিয়ে বসুন্ধরায় নিয়ে যাই, শপিং করছি, ঘুরছি যতটুকু লিমিটেশনের মধ্যে। এরপর ও ঈদের মাঝে বাড়িতে চলে গেল, বায়োপসি রিপোর্ট আসবে 7 দিন বা 15 দিন পরে। ঈদের 2-3 দিন পরে হুট করে ওর আবার ব্যথা উঠলো। এই ব্যথাটা আর ভালো হয় না, আমৃত্যু ভালো হয় নাই। হ্যাঁ, এই ব্যথাটা আর ভালো হয় না। তো দেন আমি ডক্টরের কাছে গেলাম, রিপোর্ট আসলাম, রিপোর্টে এসে ওখানে কি ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট সেল আছে, মানে ক্যান্সার সেল আছে। মানে আমি একদম তখন আমি মানে ওকে, ও ঢাকাতে আমার সাথেই ছিল। হ্যাঁ, সরি, এখানে একটু ভুল হচ্ছে, যে ঈদে বাড়ি যাওয়ার আগে ক্যান্সারটা ডিটেক্ট হয়, এই সিচুয়েশনটা হয়। দেন আমি বাসায় নিয়ে গেলাম, ঈদে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে ওখানে এখন ডিসিশন কি হবে, ফার্দার ট্রিটমেন্ট, যেহেতু ক্যান্সার ধরা পড়েছে। ওখানে ওকে ওর খুব ক্লোজ আত্মীয় স্বজন বা ফ্যামিলির মধ্যে একজন খুব বাজে একটা কমেন্ট করলো যে তোর ভাগ্য খারাপ, তোর তো ক্যান্সার হয়েছে, তুই তো মারা যাবি, আসলে তোর পিছনে ইনভেস্ট করেও বা লাভ নেই। খুবই ক্লোজ, ফ্যামিলির খুবই ক্লোজ। আমি আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির মানুষের সাথে এখন খুব ভালো সম্পর্ক, আমি নামটা উল্লেখ করতে চাই না কে বলেছে এই কথাটা। হ্যাঁ, এই কথাটা আমি যেদিন শুনলাম, মানে ও আমাকে শেয়ার করলো, আমি বললাম শিফট, তোমার যতদিন আমার ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হচ্ছে না ততদিনও তুমি ঢাকাতে আবার নিয়ে চলে আসলাম। আসার পরে আমি একের পর এক এখন ক্যান্সার নিয়ে। তো আমি যেদিন ক্যান্সার রিপোর্ট শুনলাম তখন আমার বড় ভাবি আমাকে বলতেছিল যে এখন সব কিছুই সম্ভব ভাইয়া, তুমি চেষ্টা করো, ওকে আমাদের দেশের বাইরে নিয়ে যাও প্রয়োজনে, কিন্তু এটা সম্ভব। ও তো ডাক্তার, ও তো অনেক কিছু বোঝে, ও তখন মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ও অনেক কিছু বোঝে। ওর চোখের পানিতে মানে পানি পড়তেছিল। আমার মধ্যে একটা ইয়া ছিল যে না, এনিহাও আমি ওরে সুস্থ করব, যা কিছু করতে হয় করব। তখন এই কোভিডের সময় দৌড়াদৌড়ি করতাম, তখন তো এম্বাসি বন্ধ। আমার রিসেন্টলি আমার মানে কিছুদিন আগে আমার আবার পাসপোর্টটা আসছে, ওর পাসপোর্ট আগে থেকে ছিল। তো এখন তো ভিসা পাবো না, আমি যে ইন্ডিয়াতে নিয়ে যাব, ভিসা নেই, এম্বাসি বন্ধ। তখন বাংলাদেশেই অনেক টেস্ট করলাম, ডায়াগনোসিস অনেক করার পরে ফাইনালি যেদিন ডিসিশন হইল ডক্টরের কাছে, আমি আমার ভাবি ফাইনালি কথা বললাম, তখন ডক্টরের অ্যাপ্রোচটা আমার ভালো লাগে নাই, খুব বাজেভাবে অ্যাপ্রোচ করলেন যে ও বাঁচবে কি মারা যাবে যাই না, তো ও কোনোদিন মা হতে পারবে না, ও কেমো দিতে দিতে মারা যেতে পারে। ও ভাই, মানে এটা ডক্টরের বলার ইয়েটা খুবই খারাপ লাগলো, আমার পুরো শরীর কাঁপতেছিল। আমার ভাবি আমাকে গায়ে হাত দিয়ে বলতেছিল মানে এটাই শেষ কথা না, শেষ করি। দেন ডক্টর ওখান থেকে বের হলাম, বের হওয়ার পরে আমার ভাবি বলল যে চিকিৎসা বাংলাদেশে ক্লোজ, চিকিৎসা বাংলাদেশে ক্লোজ, তুমি ভাইয়া ইয়া দেখো, ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার চিন্তা করো বা ইন্ডিয়া নিয়ে দৌড়াদৌড়ি করো। ওর বড় খালামণি, একদম নিজের বড় খালামণি ইন্ডিয়াতে থাকে, উনি বারবার আমাকে বলতেছে বাবা তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে যে যাবো, আমি তো ভিসা পাচ্ছি না।
দেন আমি খুব ছোটাছুটি করলাম ভিসার জন্য, অনেক মানে আমার যতটুকু ক্যাপাসিটি আছে সবাক দিয়ে রেফারেন্স টানা ট্রাই করলাম, এম্বাসিতে হাই কমিশনে যোগাযোগ করা ট্রাই করলাম। একদিন এক বড় ভাইয়ের মাধ্যমে দুপুরবেলা আমি তখন অফিসে, আমাকে ফোন দিল যে আজকে বিকেল 3টার মধ্যে ভিসাটা ডকুমেন্টস সাবমিট করতে হবে, তুমি ডকুমেন্টসগুলো নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে আসো। আর এদিকে অপারেশনের পরে যখন পেন উঠলো তখন আমি বাংলাদেশের ডক্টরগুলোর কাছে নিয়ে গেলাম, তারা আর এটা ব্যাকআপ দিতে পারে না। তো যাই হোক এভাবে চলতেছিল। যখন আমি ভিসাটা জমা দিলাম, জমা দেওয়ার ডক্টরের একটা জিনিস আমাকে বারবার বলতেছিল, সেটা হচ্ছে যে তুমি দেরি করা যাবে না, ওকে দ্রুত 14 দিন বা পরে ওকে কেমো শুরু করতে হবে, না ছাড়া ভাইরাসটা ছড়াই যাবে, ক্যান্সারের জীবাণুটা ছড়াই যাবে। তো আমি তো ফাইনালি এর মাঝে আমার 1-2 মাস চলে গেছে এই ডায়াগনোসিস করতে। আমি তো মানে ফাইনালি ডিসিশন নিতে পারতেছিলাম না, আগে তো ডায়াগনোসিস করা দরকার সঠিকভাবে। তো ফাইনালি তো আমি ডিসিশন নিলাম যে বাংলাদেশে আমি আর কিছু করবো না, ডাক্তারের অ্যাপ্রোচ আমার ভালো লাগলো না। যেদিন ওরা বারবার কেমো দিতে বলতেছিল, আমি দেই নাই আর। ট্রিটমেন্ট ক্লজ আমার ভাবি বললো, ট্রিটমেন্ট ক্লজ বাংলাদেশের না, তুমি টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে এই একটা হসপিটাল আছে, তুমি এখানে যোগাযোগ করো। ওদের সাথে ইমেল টিমেল শত শত মানে অনেক ইমেল করছি, তারপর ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে ওরা তো অ্যাপয়েন্টমেন্ট দেয় না, ওরা হলে ইনভিটেশন লেটার দেয়। তো এটা নিয়ে আমি যখন জমা দিলাম, একদিন 12টায় অফিস থেকে বের হয়, 3টার মধ্যে খুব দ্রুত যাই জমা দিলাম। জমা দেওয়ার পরে আমি ভিসাটা পাইলাম। ভিসাটা পাইছি আমি সেপ্টেম্বরের 19-20 তারিখে। তখন আমি ফাইনাল যে আমি ওকে ইন্ডিয়া নিয়ে যাব। ইন্ডিয়া আমার সাথে যাবে কে? হ্যাঁ, ইন্ডিয়াটা যাবে কে? তখন ওর ফ্যামিলি থেকে কথা হচ্ছিল। আমার ওয়াইফ একদিন মানে আমাকে, যখন আমি ডায়াগনোসিস করতেছিলাম তখন একদিন আমাকে বলতেছিল, আমি অফিস থেকে বাসায় ফিরছি, তো কান্না করতে করতে একটা কথাই আমাকে বলতেছিল যে তুমি কি আমাকে ইন্ডিয়া নিতে পারবা না? আমি মনে হয় ইন্ডিয়া গেলে ভালো হয়ে যাব। হ্যাঁ, মানে ওর ওই কথাটাই হয়তো বা মানে যাই হোক ভিসা পাইলাম। ভিসা পাওয়ার পর আমি বললাম যে আমি যাব ইন্ডিয়াতে। হ্যাঁ, ওর ফ্যামিলি থেকে যাওয়ার মতো কেউ ছিল না। একটা বড় ভাই ছিল, কিন্তু উনি আসলে নামমাত্র বড় ভাইয়ের মতো, যাবে না। তো আমি বললাম যে আমি যাব। হ্যাঁ, আমি আমার রানিং চাকরিটা আমি ছেড়ে দিয়ে চলে যাব, সমস্যা নেই। আর ওর ফ্যামিলি থেকে একজন তো দিতে হবে, আমি তো এখনো বিয়ে করিনি। দেন ওর আম্মু রাজি হইলো, ওর আম্মু, আমি আর ও যাব। তো এর মাঝে ভাইয়া ওর যখন ব্যথা শুরু হইলো না সেকেন্ড টাইম, ও আর বেশি দিন দাঁড়াই থাকতে পারতো না, যেহেতু মাজায় সার্জারি হয়েছে। ও মানে শুয়ে থাকতো সবসময়, বসেও থাকতে পারতো না, সারাক্ষণ শুয়ে থাকতো। তো আমার তো এটা নিয়ে যাওয়া এখন চ্যালেঞ্জ। মুম্বাইতে যাব আমি, কিছুই চিনি না, কিছুই জানি না। দেন আমি ইনস্ট্যান্ট অফিসে রিজাইন দিলাম বলতে আমি বললাম যে ভাই আমি ইন্ডিয়া যাইতে হবে, আমার এই সমস্যা। তখন অফিস থেকে আমাকে বললো কি বলো? জি, তুমি চলে যাও, সমস্যা নেই। ইন্ডিয়া যখন যাব আমি ট্রেনে টিকিট কাটলাম, প্রতিটা রাস্তায়, আমি তো কোনো রাস্তায় চিনি না ভাই, কিভাবে নিয়ে যাব? ও তো সবসময় শুয়ে থাকে, অত বসে থাকতে পারে না, বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবে না, বেশিক্ষণ বসে থাকতে পারবে না, ওকে শুয়ে রাখতে হবে। আমি বেনাপুল বর্ডার দিয়ে পার হবো, আমি কীভাবে পার হবো? ওখানে আমাকে স্ট্রেচার লাগবে, এই সাপোর্টটা আমাকে কে দিবে? দেন 10-12 এসএসসি ইন্টার 10-12 ফেসবুক একটা গ্রুপ ছিল তখন, আমি 10-12 ব্যাচ। তো আমার কি জানি কৌতূহল হলো, ভাই আমার তো হেল্প নিতে হবে এনি হাউ, এই রাস্তায় আমি একা। আমি ওখানে পোস্ট দিলাম যে আমার ওয়াইফকে এখান থেকে এখানে নিয়ে যাবো। এটা তো পরিচয় দেওয়া যায় না, আমি ওর বয়ফ্রেন্ড, আমি নিয়ে যাচ্ছি, এটা কি বলা যায়? তা আমি আমার ওয়াইফকে নিয়ে যাব এই জায়গায়, আমার এই ধরনের হেল্পলাইন। তখন বেনাপুলের সেই ফ্রেন্ডগুলো মানে অসাধারণ, মানে ওদেরকে মানে ছোট করবো না, বা ওদের কৃতজ্ঞতা মানে কোনোদিন আমি ভুলবো না। ওরা যে আমাকে যে সাপোর্ট দিছে ওই সময়, আমি পোস্ট করার পরে ওরাই আমাকে বারবার ফোন দিচ্ছিল, বন্ধু তোমার কিচ্ছু হবে না, তুমি নিয়ে আসো ভাবিকে, আমরা সব কিছু করবো। আমি ভাইয়া বিশ্বাস করতে পারবেন না, আমি যখন ট্রেন থেকে নামি মিনিমাম 20-30 জন দাঁড়ায় আছে ওখানে, 5-7 জন মেয়ে, সব ছেলে। আমার ট্রেন থেকে ব্যাগ নামানো, আমার ওয়াইফকে নামানো, আমার ওয়াইফের স্ট্রেচার, ওখানে শোয়ানোর ব্যবস্থা, দেন ওরা বাসা থেকে রান্না করে নিয়ে এসছে।
সেই খাবারগুলো খাওয়ানো, দেন ওখানে ওদেরই মাইক্রোতে করে বর্ডারে নিয়ে আসছে। আনার পরে ইমিগ্রেশন আমাকে বলতেছে যে ভাবি কি ইমিগ্রেশনে যাইতে হবে না, আমাদেরই পরিচিত আছে বা আমাদের ইয়ে আছে, আমি খালি গেলাম ইমিগ্রেশনে, ছেড়ে দিল রুগী, যেহেতু মানে জাস্ট বর্ডারে আমার মাইক্রো থেকে ওর ইন্ডিয়ান মাইক্রোতে আমার ওয়াইফটা খালি ট্রান্সফার করতে যে সময়টা স্ট্রেচারে, আর কোথাও কিছু করতে হয় নাই, বাকিগুলো সব ওই বেনাপুলের ফ্রেন্ডরা আমাকে করে দিয়েছে। তো আমি তো পুরো অবাক যে আমি এইরকম একটা ইয়ে পাবো, সাপোর্ট পাবো তাদের কাছ থেকে। ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করলাম, তারা বললো যে পেশেন্ট কোথায়, মানে আর দুইজন কোথায়, আমি বললাম যে ওরা রুগী আসতে পারবে না, হাঁটার অবস্থা নেই, আমাকে ছেড়ে দিল। ওই পাশে গাড়ি ওরা ঠিক করে দিল। আমি কলকাতাতে গেলাম, কলকাতা থেকে এখন বোম্বে আমাকে যাইতে হবে। তখন ট্রেনও চলে না, ট্রেন ছাড়া তো উপায় নেই, ট্রেন 2 দিন 3 দিন পর পর চলে। আর কলকাতাতে ওর মানে বড় খালামণি মালদাতে বাসা, আমার শাশুড়ির বাবারা ইন্ডিয়ান, পরে ওই যে 71 পরে এই পাশে আমার নানা শ্বশুর আর ওনার ভাই চলে আসছে, বাকিগুলো সবাই ওই পাশে। তো বড় খালামণির আগেই বিয়ে হয়ে গিয়েছিল ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতেই থাকে। তো বড় খালামণি আসলেন আর আমার শাশুড়ি বড় মামা আসলেন, তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো তারপর ওখান থেকে আমরা মানে মুম্বাইয়ের আর কোনো ট্রেন পাই না। হ্যাঁ, যদিও আমি জানতাম যে ওগুলো টিকিট কাটা আছে, কিন্তু ওখানে যাই দেখি না, খালামণিরা এখনো টিকিট কাটে নাই। যাই হোক না কেন, হয়তো বা আমরা কখন পৌঁছাবো, কি হবে না হবে, এটার একটা বিষয় ছিল। দেন আমি না এখন ট্রেনের টিকিট পাই না, আমি এখন বোম্বে পর্যন্ত যাবো কিভাবে, নয়। হ্যাঁ, ওই তখন আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, হ্যাঁ, যে কীভাবে টিকিট ম্যানেজ করা যাবে। এতদিন ছিল এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির উপরে, কিন্তু তখন দেখি যে না, পাচ্ছি না, খালি সময় চলে যাচ্ছে আমার। তো আমি শুনলাম যে ফেয়ারলি প্যালেস নামে একটা জায়গা আছে, ওখানে ফরেনারদেরকে টিকিট দেওয়া হয়। তো ওখানে যে যোগাযোগ করলাম, তখন কোভিডের কারণে বন্ধ। তারপর আরেকজন ইয়া করলো যে তুমি টিকিট কাটো, টিকিট কাটার পরে ওদের ওয়েস্ট বেঙ্গলের ওই ঘাটের উপরে ওখানে অফিসে যায় অ্যাপ্লাই করো, এই সেই করলে ক্যান্সারের ইয়াতে তুমি পেয়ে যাবা। পরের দিন ভোরবেলা আমি যে লাইনে দাঁড়ালাম, যে ওয়েটিং লিস্টে ফোন, মানে এত মশা, মানে লাইফে ওই রকম মশা আমি কোথাও কামড় খাই নাই, অনেক বড় বড় মশা ছিল। ওয়েটিংয়ে আমি কিনলাম, টিকিট কিনলাম, তারপর ওই অফিসে দৌড়াদৌড়ি করলাম, টোটালি আননোন একটা, আমি যে অফিসিয়াল কাজ করছি ওখানে টোটালি আননোন। তো যাই হোক, আমি টিকিটটা পাইলাম না, ফাইনালি টিকিটটা পাইলাম না। আমি ওই গঙ্গার পাড়ে মানে দাঁড়াই, মানে কান্না করতেছিলাম যে আমি এখন আমার মানে ওকে আমি কিভাবে নিয়ে যাব বোম্বেতে। দেন আমার একটা শালা, সম্পর্কে শালাই হয়, আমার শাশুড়ির মামাতো ভাই, ও আমাকে বেঙ্গালোরে থাকতো, ওর সাথে কথা বললাম। ও বলতেছিল যে জামাইবাবু তুমি ডিরেক্ট মুম্বাই না হয় তুমি মানে অন্যভাবে দেখো, ভাগ ভাগ করে দেখো। বানেশ্বর নামে মনে হয় একটা জায়গা আছে এরকম কিছু একটা ইন্ডিয়াতে, এখানে যাও, এখান থেকে যাও, বা দিল্লি যাও, দিল্লি থেকে যাও। ওর পরামর্শটা তখন কাজে লাগলো। আমি খালামণিকে এসে বুঝালাম যে জামিল এইরকম পরামর্শ দিচ্ছে, তাহলে মনে হয় প্রথমে মামা ছিল যে না, এভাবে যাওয়া যাবে না। পরে মামাও রাজি হলেন, পরে দিল্লি পর্যন্ত টিকিট কাটলাম, আবার দিল্লি থেকে মুম্বাইয়ের যাওয়ার টিকিট কাটলাম। যাই হোক, এভাবে দিল্লিতে গেলাম। দিল্লির একটা বিষয় মানে আমি না বলে মানে এটা অন্যায় হয়ে যাবে, আমি অলরেডি ইন্ডিয়াতে যাওয়ার পর থেকে দিল্লি পর্যন্ত যাইতে আমার অলমোস্ট মনে হয় 2-3 দিন লেগে গেছে। হ্যাঁ, আমি ইন্ডিয়াতে মানে ঠিক মতন খাইতে পারি না তখন, এমনি একটা মানসিক চাপ, আর ওদের খাবার দাবার কেমন জানি ঠিক মতো খাইনি। একদিন মনে হয় ভাত খাইছিলাম, পরের 2 দিন আমার ভাতের কোনো নেই, মানে খাইতে পারতেছি না। দিল্লিতে পৌঁছালাম বিকেল 5টার ট্রেনে, সকাল 10টায় ওখানে পৌঁছালাম। দিল্লিতে মানে স্টেশনে নামার সাথে সাথে আমাকে একটু ফোন দিল, আননোন নাম্বার থেকে ফোন দিয়ে বললো যে আমি রকির ভাবি। রকি ছিল হচ্ছে বেনাপুলের ফ্রেন্ডেদের একটা, ওই গ্রুপের একজন। ও মাই গড। হ্যাঁ, তো ওরা, আমি যখন কলকাতায় ছিলাম টিকিট পাচ্ছি না, তখনও ওরা আমাকে যোগাযোগ করতেছে, ওরাও চেষ্টা করছে, যে ওরা জানে আমার সব কিছু রেডি, কিন্তু আমি যখন বলছি যে পাচ্ছি না, তখন একটু টাফ হয়ে যাচ্ছিল। তো ভাবিটা যখন করছে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, স্টেশনে আসলেন, ভাইয়া মানে এতগুলো খাবার রান্না করে নিয়ে আসতে,
আমরা ছিলাম 2 জন 5 জন। আমাদেরকে খাওয়ালেন, আমার ওয়াইফকে নিজে হাতে তুলে খাওয়াইছেন। যে তুমি আমাকে বারবার বলতেছিল তুমি আমার বোনটাকে দেখো, তুমি আমার বোনটাকে চিকিৎসা করো, যা কিছু লাগে, যত ধরনের হেল্প লাগে। কোনো দিনও ওনার সঙ্গে আমার দেখা হয় নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই। সেই মহিলাটা আসে আমাকে এভাবে বললেন, আমার ওয়াইফকে খাওয়ালেন। দেন আমার ওয়াইফ, আমার খালা শাশুড়ি বলতেছে, বাবা এটা কি হয়? আমি বললাম, খালা আমি তো আমার ফ্রেন্ডের নাকি ভাবি হয়, আমি তো এত কিছু জানি না, এত কিছু জানতামই না, কিচ্ছুই জানতাম না। তো আমার খালামণি বলতেছিল যে মা তুমি আমাদের জন্য যা করছো আমরা ইন্ডিয়ানরাও তো করি না। হ্যাঁ, তো ওই দিন আমি পেট ভরে ভাত খাইলাম। 2 দিন পরে আমার ওয়াইফকে খাওয়ালাম, আমার ওয়াইফ উনি তুলে খাওয়ালেন, তারপর আবার প্যাকেটে 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 ভাগ করে দিলেন যে তোমাদের বোম্বে যাইতে তো আরো একদিন লাগবে, হ্যাঁ তুমি এই আমার বোনকে এই সময়গুলো এই খাবারগুলো খাওয়াও। ভাই আমি ওনার ট্যাক্সিতে উঠছি, উঠে অনেক দূর রাস্তায় চলে গেছি, আমি ভাড়া দিতে পারি নাই, কোনোভাবেই ট্যাক্সিকে ভাড়া দিতে পারি নাই। যে আপু আসছে আমাকে খাওয়ানোর জন্য বা আমার দেখাশোনা করার জন্য, আপু চলে যাচ্ছে, আমি একটু আগায় দেই, ভাড়াটা দিয়ে দেই। আমি ট্যাক্সিকে কয়েকবার টাকা দিছি, ফেরত দেয়। আমি অনেক অনেক দূর রাস্তা চলেও গেছি, না কোনোভাবে না। তবে প্রমিস যে সুস্থ হওয়ার পরে বা রিটার্নের সময় ওনার বাসায় আমাকে যাইতে হবে, যদিও আজ অবধি যাইতে পারি নাই। তবে মনে থাকবে ওই আপু ভাবিটার কথা। মুম্বাই গেলাম, সকালে পৌঁছালাম, তখন ট্রিটমেন্ট শুরু হইলো। টাটা মেমোরিয়াল হসপিটালে রেজিস্ট্রেশন করলাম। দেন ডক্টর দেখা শুরু হইলো যে হ্যাঁ বাংলাদেশে যেটা ডায়াগনোসিস হয়েছিল, হ্যাঁ ওর ক্যান্সার টিউমারে ক্যান্সার সেল আছে, ম্যালিগন্যান্ট উইং সার্কোমা, বোনস ক্যান্সার। তবে বাংলাদেশে যতটুকু অপারেশন হয়েছিল ভালো হয়েছিল। তো নেক্সট ট্রিটমেন্ট প্ল্যান 13 মাসের, কন্টিনিউয়াসলি 13 মাস ট্রিটমেন্ট করতে হবে, কন্টিনিউয়াসলি। হ্যাঁ 13 মাসের ট্রিটমেন্ট প্ল্যান, প্রত্যেকটা ক্যান্সারে একটা নির্দিষ্ট প্ল্যান আছে, কতদিন, 13 মাসের ট্রিটমেন্ট প্ল্যান। ওকে ফাইন। দেন করছে আপনারা এখানে করবেন না দেশে চলে যাবেন বা প্ল্যান নিয়ে। আমি বললাম না আমি এখানেই করব। এনিহাও আমি আছি। ট্রিটমেন্ট শুরু হইলো, প্রায় টানা আমরা ওখানে 5 মাস 23 দিনের মতো বা 6 মাস 23 দিনের মতো আমরা ছিলাম ওখানে। এদিকে 3 মাসের মধ্যে আমার অফিস থেকে কন্ট্যাক্ট করা হলো। আমি বললাম যে না যাব না। হ্যাঁ, তখন বললো ভাইয়া তাহলে তুমি রিজাইন দিয়ে দাও, দেশে আসো, দেন আবার দেখা যাবে। আমি চলে আসলেও ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে ওখানে। তো আর মানে ট্রিটমেন্ট করা, আমার খালামণি গিয়েছিল 10 দিন পরে চলে আসছে, কেমো শুরু হওয়ার আগেই চলে আসছে। আমার বড় খালামণি বা আমার নানা, মানে আমার শাশুড়ির মামা, ওনারা 10 দিনের মধ্যে চলে আসছে, কেমো শুরু হয় নাই তখন। হ্যাঁ, আমি 27 না 28 তারিখে ওখানে দিলাম, টাটাতে ভর্তি হলাম, বা 2 অক্টোবর মনে হয়, 2 অক্টোবর ভর্তি হলাম। 18 তারিখে ওদের ফার্স্ট কেমো শুরু হয়, অক্টোবরে 18 তারিখে। খালামণিরা 10 তারিখে চলে আসলেন। হ্যাঁ 10 তখন আমি মানে কথা প্রসঙ্গে কি জানি কোথায় ছিলাম ভুলে গেলাম। ওটা সবাই আগে চলে আসলো কেমো শুরু হওয়ার আগে। কেমো শুরুর আগেই তারা চলে আসলো। হ্যাঁ, তারা যখন চলে আসে কেমো, আমি আরেকটা প্রসঙ্গে ছিলাম ভাইয়া। এই চিকিৎসাটা চলে কতদিন? আপনি কতদিন একটানা ছিলেন? 6 মাস ছিলাম ওখানে। কন্টিনিউয়াসলি 6 মাস চললো। চলার পরে ওখান থেকে বাংলাদেশ ব্যাক করলাম। হ্যাঁ, ট্রিটমেন্ট করার কেউ ছিল না, খালামুনিরা তো চলে আসলো, বাংলাদেশ থেকে তো কেউ যাবে না, কেউ যাবে না। হ্যাঁ, আরো রিটার্ন করানোর না। তখন আমার ওয়াইফ তো সুস্থ। হ্যাঁ, তখন দাঁড়াইছেন, সোজা হয়েছেন? কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারে, তারপর ওকে শোয়া রাখতে হয়। হ্যাঁ, চিকিৎসা ডায়াগনোসিস চলতেছে, এখনো তো সে কেমো শুরু হয়নি। ও মন খারাপ করে থাকতো যে এখন এই যে লং টাইম কে থাকবে আমার সাথে, বা আসো আদৌ আমার এখানে ট্রিটমেন্ট হবে কিনা, এটা তো লং টাইম। আমার শাশুড়িও জব করেন, উনি অল্প ছুটি নিয়ে গিয়েছেন। তখন ওকে আমি আশ্বস্ত করে বললাম যে তুমি চিন্তা করো না, আমি আছি, একজনও থাকলে আমি থাকবো, আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো। হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু হইলো, কেমো শুরু হইলো। একটা কেমো যখন দিলাম ভাইয়া, টোটাল 13টা কেমো দিতে হবে ফার্স্ট প্ল্যানে। ফার্স্ট ফেজে হচ্ছে 4টা, পরের ফেজে ছিল 10টা,
আর মাঝখানে যখন রেডিয়েশন চলতেছিল ওই ফেসে ছিল 3-4টা, টোটাল ওর 13 থেকে 17টার মতো কেমো গিয়েছে, ছোট বড় সব মিলে। হ্যাঁ, ফার্স্ট যখন কেমো দিল, কেমো দেওয়ার পরে ওকে মাইক্রো করে বাসা পর্যন্ত যে নিয়ে আসবো, মানে ও দাঁড়াতেই পারতেছিল না, একদম টোটালি ও একদম দুর্বল হয়ে গেছে, মানে ওর চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছে, মানে আমার মানে পুরো শরীরের উপর ভর দিয়ে কোনো মতে আমি মাইক্রোতে তুলে বাসায় নিয়ে আসছি। বাসায় আমি আমি 2 তলায় তখন বাসা ভাড়া নিয়েছিলাম ওখানে, তো 2 তলায় ওঠানোর মতো অবস্থা নেই, নিচতলায় একটা রুম ফাঁকা করতে বললাম, ওখানে আসলো। আসার পরে ওর আর মানে পুরো একদিন ওর কোনো আর সেন্স নেই, কোনো কথাই বলে না, একদম টোটালি শাটডাউন। এই 6 মাস পরে আপনারা দেশে নিয়ে আসলেন? হ্যাঁ, তারপরে মার্চের 19 তারিখের দিকে দেশে নিয়ে আসলাম। ততক্ষণে আমাদের রেডিয়েশন হয়ে গিয়েছে। হ্যাঁ, রেডিয়েশন হয়েছে, কেমো হয়েছে, রেডিয়েশনটার জন্য ওয়েট করতেছিলাম। তারপর কেমোগুলো বাংলাদেশেও, মানে তখনকার প্রেক্ষাপট ভাইয়া এখন আসতে হবে, অনেক দিন হয়ে গেল। এই কেমোগুলো বাংলাদেশে যদি আমরা নিয়ম প্রটোকল অনুসারে যদি আমরা দেই তাহলে আর কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। তো ভাইয়া মুম্বাইয়ের অনেকগুলো কাহিনী আছে, তার মধ্যে যদি আমি একটা কাহিনী শেয়ার করি, সেটা হচ্ছে যে ওটা ফেব্রুয়ারি মাস ছিল ভাইয়া। ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা কেমো এবং রেডিয়েশনের যে বিষয়গুলো হয়, কেমো কিন্তু এক ধরনের ভাইয়া, মানে আমরা তো মেডিকেল সায়েন্সের না, আমরা আমাদের ভাষায় বলি এটা এক ধরনের কিন্তু বিষ। আপনি যখন নিবেন তখন কিন্তু এটা মানে আপনার শরীর ভালো হওয়ার কোনো মানে উপায় নাই, এই বিষটা আপনাকে লাস্ট পর্যন্ত নিতে হবে, ততদিন আপনার শরীর আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে। এটা নর্মাল, আমরা যখন জ্বর হচ্ছে নাপা খাচ্ছি আস্তে আস্তে ইমপ্রুভ হয়, কিন্তু কেমো তো ইমপ্রুভ হবে না। কেমো নিবেন, আপনার শরীর এই যে আপনার বিষগুলো যাচ্ছে, আপনার ভালো সেলগুলো মেরে ফেলতেছে, খারাপ সেলের সাথে ভালো সেলগুলো মেরে ফেলতেছে। হ্যাঁ, তো দেখা যায় শরীর আস্তে আস্তে তো খারাপ হবে, এটাই নর্মাল। তো একটা সময় আমাকে ডাক্তার সবসময়, ওরা আবার ভর্তি নিত না, খুব সিরিয়াস না হলে ভর্তি নিবে না, ডে কেয়ারে কেমো দিয়ে ছেড়ে দিবে। বাসায় আমাদেরকে বলে দেয় এই জিনিসগুলো দেখবেন, শরীরের টেম্পারেচার 100 বা 100-র উপরে যায় কিনা এইসব দেখবেন। তো আস্তে আস্তে তো অনেকটা ইয়ে হয়ে গেল, চুল টুল সব পড়ে গেল, একদম কালো, মানে অদ্ভুত হয়ে গেল। হ্যাঁ, তো একটা সময় আমি ডক্টরের চেক আপে নিয়ে গেলাম, ওর মনে হয় ডিহাইড্রেশন হচ্ছিল, ভালো হচ্ছিল না, মানে কফ হচ্ছিল, কফ ভালো হচ্ছে না। তো ডক্টরের কাছে নিয়ে গেলাম এমার্জেন্সিতে, ডক্টর আমাকে ঝাড়ি দিলেন, আপনি এই পেশেন্টকে কেন বাসায় রাখছেন? আমি বললাম আমার লাস্ট কেমোর পর আমার এই ইনস্ট্রাকশন ছিল যে আমার টেম্পারেচার এত হইলে বা এই কন্ডিশনে এত হইলে আমি মানে ডক্টরের কাছে আসবো না, স্যার আসবো না। আমার ওইগুলো এখনো হয় নাই, বাট আমার কফ ভালো হচ্ছে না, ডিহাইড্রেশন ভালো হচ্ছে না, এই জন্য আমি এসেছি। ইমিডিয়েট ভর্তি করা। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউনিটি সিস্টেম যেটা বলি, জিরো, ওর কোনো কিছুই ভালো হবে না, ওই কফের মতোই চলতে থাকবে, ডিহাইড্রেশনের মতোই চলতে থাকবে। এমার্জেন্সি ভর্তি করালাম, ভর্তি করানোর পরে প্রায় 7 দিন টানা 24 ঘন্টা ওর মেডিসিন চললো ভাই। ওর শরীরের কোনো ভেন আর বাকি নেই, পায়ে লাস্টে পায়ে দিতে শুরু করলো, প্রত্যেকটা ভেন শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, টানা 7 দিন ওখানে হসপিটালিস্ট হওয়ার পরে ওর ফাইলের উপরেও লেখা আছে তো ডক্টর, তো ও একটা সময় বিরক্ত হয়ে গেল যে আমি আর নিতে পারতেছি না, শরীর রিকভারি করতেছে, ইমপ্রুভ হচ্ছে, এখন কেমো টেমো সব অফ, তো ওকে আগে নর্মালে নিয়ে আসতে হবে, তারপর আবার ফার্দার ট্রিটমেন্ট। তো 6 দিন থাকার পর কন্ডিশন ভালো হইলো, ভালো হওয়ার পরে কিছুটা ভালো হয়েছে, মানে বেশ ভালোই হয়েছে। তখন ডিউটি ডক্টর বলতেছিল যে তুমি আর একদিন থাকতে হবে, প্রফেসর স্যার বলছে কালকে ফলো আপ করার পর ছাড়বে। ও আর স্যার থাকবে না, না আমি আর থাকবো না, ও কান্না শুরু করে দিল। ওখান থেকে ওকে বের করলাম। এই যে 7টা দিন, মানে আমার শাশুড়ি এবং আমি সকালে ঘুম থেকে উঠে যাইতাম, হ্যাঁ, সারা দিন আমি থাকতাম রাত 9টা-10টা পর্যন্ত। আমার শাশুড়িকে আমি সকালে গিয়েই পাঠাই দিতাম বাসায়, দেন উনি একটু রেস্ট করে রান্নাবাড়ি করে আবার বিকাল 5টায় উনি হসপিটালে আসতেন। এভাবেই চলতেছিল। তো যেদিন রিলিজ হয় সেদিন তো ও মনে হয় যে আবার জীবন ফিরে পাইছে। যখন হসপিটালে ভর্তি করি তখন ওর একটা ছবি আমি ফেসবুকে ছাড়ছিলাম, যে ওর অবস্থা তখন ভাই এত খারাপ, মানে এত কালো হয়ে গিয়েছে, মাথায় চুল নাই, শরীরে শুধু মানে চামড়া লেগে আছে। মানে যখন আমি ফেসবুকে এটা শেয়ার করি
তখন একদম পুরো বাংলাদেশ বা আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবাই একদম অবাক। উল্টা আমাকে দোষারোপ করতে শুরু করলো যে তুমি ভালো মেয়েটাকে মেরে ফেলতেছ। মানে ওই সিচুয়েশন ভাইয়া, এই যে 5.5 মাস আমার যে যাচ্ছে, আমি তো একটা মানুষ, আমার তখন বয়সই বা কত ছিল, আমাকে কি সাপোর্ট দিচ্ছে মেন্টালি? কেউ নাই। আমি কত দিন মানে ওই মানে আমাদের বাসার ছাদের উপরে যে কান্না করছি কত দিন। আমার অনুপ্রেরণার জায়গাটা ছিল আমার ওয়াইফ, আরেকটা ছিল আমার বাবা। আমার বাবা সেনাবাহিনীর লোক, আমরা 3 ভাই খুব ভয় পাই, কখনো বাবার সঙ্গে সহজে কথা বলি না। তো বাবার সাথে আমার এই 6 মাসে মনে হয় 2-1 বার কথা হয়েছে। তো বাবার সাথে আমার যে যখন কথা হয় তখন উনি 2-1 মিনিট কথা বলে, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট। উনি একটা কথাই আমাকে বলতো যে তুমি একটা মানুষকে বাঁচাতে গিয়েছো, তোমার কেরিয়ার, তোমার জব, এগুলো তো বাবা এটা অস্থায়ী বিষয়, এটা তো মানে এগুলো তুমি বেঁচে থাকলে অনেক আল্লাহ তোমাকে দিবে, কিন্তু তুমি একটা মানুষকে বাঁচাতে গেছো বাবা, তুমি যদি এটা কমপ্লিট করতে পারো, তুমি যদি ওকে ভালো করতে পারো, এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে নেই। আমার ওই বাবার ওই 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের কথাটাই মানে না, আমি থাকবো, আমি আছি, এইভাবেই চলতেছিল আমার এবার ভাইয়া শেষের দিকটা বলেন। শেষের দিকে ভাইয়া ওখান থেকে যখন আমরা ফিরে আসলাম 1.5 বছর চিকিৎসা করালাম, তো ভাইয়া এই ফুল জার্নিতে একটা জিনিস আমি বিশ্বাস করি, এই পেশেন্টগুলোকে যদি আপনি মেন্টাল সাপোর্ট দিতে পারবেন, ফিজিক্যালি তো আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আপনার ফিজিক্যাল কন্ডিশন না হলে ক্যান্সার আপনি সার্ভাইভ করতে পারবেন না, এটা নর্মাল। কিন্তু এই সময় যদি এটা মেন্টাল সাপোর্টটা যদি দিতে পারেন, তাহলে ওদেরকে টিকে রাখা সম্ভব। হ্যাঁ, তো আমি যখন বাংলাদেশে নিয়ে আসলাম, তখন আমার কাছে বড় চ্যালেঞ্জ ওর ট্রিটমেন্ট, এর মাঝে আবার 3 মাস পর পর ইন্ডিয়া যাইতাম, ট্রিটমেন্ট চলতে থাকবে লাইফ টাইম। হ্যাঁ, তো কেমো দেওয়া শেষ হইলো, ফলো আপে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই মেয়েটাকে যদি আমি আরো ভালো রাখতে চাই, একে এখন আমাকে সামাজিক স্বীকৃতি দিতে হবে। কারণ চারিপাশের পরিবেশটা ভাই, বাংলাদেশের পরিবেশটা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমি আনম্যারিড একটা ছেলে ওর ট্রিটমেন্ট করছি, বা একটা ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছে, ও কখনো মা হতে পারবে না, এইরকম মেয়েকে তো আমি নাও বিয়ে করতে পারি। হ্যাঁ, তো এটা চারিপাশের লোকজন বলে, কিন্তু ওর তো আমার প্রতি বিশ্বাস আছে, আমাকে নিয়ে ওর কোনো ডাউট নেই, আমার ফ্যামিলিরও কোনো প্রবলেম নেই, আমার ভাই, আমার বাবা মা, যেটা তো গড গিফটেড, আমাদের কোনো প্রবলেম নেই। আমি ওকে এখন বিয়ে করব, বিয়ে করলে ও মানসিকভাবে মানে একদম স্ট্রং হবে, খুবই স্ট্রং হবে। হ্যাঁ, দেন আমি বাসায় কথাটা তুলি। সমস্যা হচ্ছে আমার মেজো ভাই তখন বিয়ে করে নাই। তো সামাজিক তো একটা চেন অফ কমান্ড মানতে হয়। তো ভাইয়া তো এখন আমি ভাইয়ার জন্য কিছু করতে পারতেছি না, মেজো ভাইয়ের জন্য। পারিবারিক সম্পর্ক আমাদের খুবই ভালো। পরে ভাইয়ার বিয়ে ডিলেই হচ্ছিল বারবার। পরে আমি ভাইয়াকে বুঝালাম, 2 ভাইকে আমি বুঝালাম যে ভাইয়া দেখেন, আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ, আর আমার মানে গার্লফ্রেন্ড বা আমার হবু স্ত্রী অত যে কোনো সময় আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তো ওকে মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে, মানে আমার বিয়ে ওভাবে হওয়ার দরকার নেই, খালি সামাজিকভাবে পড়ে রাখেন, স্বীকৃতি দেন, তাহলেই হবে। তখন আমার ভাইয়ারা বললো আচ্ছা ঠিক আছে, আমার মেজো ভাই বললো ঠিক আছে তুমি বিয়ে করো। পারিবারিকভাবে তখন বিয়ের আয়োজন করা হইলো, ভেরি সিম্পল। আমার বাসায় আমার বড় ভাই আমাকে বলছে, বড় ভাই, মেজো ভাই না, যে ভাইয়া তুমি বিয়ে করো ঠিক আছে, বাট তুমি কোনো প্রোগ্রাম করো না, মেজো ভাইয়ের পরে আমরা বড় করে তোমার প্রোগ্রাম করবো, কোনো সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। আমার যেদিন গায়ে হলুদ হয় আমি নর্মালি ঘুরতেছিলাম, তো ওর বাসায় ছোটখাটো একটু প্রোগ্রাম হয়েছিল, মানে ওদের পারিবারিক বিষয় নিয়ে। কিন্তু আমার যেদিন আমার মনে আছে সন্ধ্যার দিকে মানে আমার খালামণিকে বলতেছিলাম যে আচ্ছা খালামণি, আমাকে আজকে গায়ে হলুদ দেওয়াবেন না? হ্যাঁ, বললো যে বাবা এটা নাকি করবা না, এরকম বাসায় এরকম কোনো পরিবেশ হবে না, এই সেই, আমরা তো এরকম অ্যারেঞ্জ করি নাই, আপাতত তো আমরা নেই, কাঁচা হলুদও নেই, এইরকম একটা অবস্থা। তো আমার ভিতরে খারাপ লাগতেছিল ভাই, আমার কালকে বিয়ে। দেন আমার ইমিডিয়েট খালার 2টা মেয়ে আছে যারা আমার ছোট বোনের মতো, ওরা ছোটবেলা থেকে জানে আমি ওদের নিজের ভাই, এরকম, ওরা এটা মানবে না। দেন ওরা একটা ছোটখাটো প্রোগ্রাম করলো, মানে প্রোগ্রাম বলতে কি, ওরা রাতের বেলায় কেক টেক নিয়ে এসে জাস্ট খালি একটু হলুদ দেওয়া বা আপনার
কয়েকটা ফটোশুট এই আর কি। যাই হোক আমার বিয়ে হইলো। বিয়ের কতদিন পর পর্যন্ত উনি ছিলেন? বিয়ে হয়েছে ভাইয়া 4 মে 2022-এ। তারপর এরপরে বিয়ের পরে ওর শরীর তখন অনেক দুর্বল ছিল, অনেক। তো ও তখন আমাকে বলল যে দেখো, বাড়িতে ওঠানো হয় নাই কিন্তু বিয়ে করে আমি রেখে দিয়েছি ওখানে। এটাই তো আমার মেজো ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ওর একটা আবদার ছিল, সেটা হচ্ছে কি ওর মেডিকেল তো ফাইনাল ইয়ার, ও খুব ভালো স্টুডেন্ট ছিল। তো ও মানে মানে পড়াশোনা করতে চাই। আমি বললাম তোমার এই শরীরের কন্ডিশন নিয়ে তুমি কিভাবে কি করবা? বলছে আমার তোমার প্রতি মানে রিকোয়েস্ট বা আবদার যে আমি পড়াশোনাটা শেষ করতে চাই। ভাইয়া এই শরীর নিয়ে আমি যখন বিয়ে করি তখন ওর ঠিক মতো তো মানে শরীরে কিচ্ছু নাই, খুবই উইক। এই শরীর নিয়ে সে পড়াশোনা শেষ করলো, মেডিকেলে ওকে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছে ও। মানে এত ডেডিকেশন। ও তখন রংপুরে একটা বাসা নেই, রংপুরে প্রাইম মেডিকেলও পড়তো। আমি দেখতাম, আমি ঢাকা থেকে প্রায় সপ্তাহে সপ্তাহে যাইতাম। হ্যাঁ, তো দেখতাম ও ওই শরীর নিয়েই পড়তেছে। ফাইনাল প্রো পাস করলো, তারপর 1 বছর ইন্টার্নশিপ করলো। এই সময়টা ও রংপুরে, আমি ঢাকায়। তো আমি প্রতি মাসে মাসেই যাই বা যখনই সময় পাই ভাই। আমি এই 1 বছরে মিনিমাম 15 থেকে 20 বার গেছি আমার কাছে। একদিনের ছুটি হলে আমি চলে যাই। হ্যাঁ, রাতে গেছি, পরের দিন রাতে আবার চলে আসছি। তো 2024 সালের 9 তারিখে ওর ইন্টার্ন শেষ হইল। এই যে দীর্ঘ সময় খালি ক্যান্সারের ট্রিটমেন্টের সময় আমি ওর সাথে ছিলাম। এ ব্যতীত কিন্তু আর আমাদের বিয়ের পরও ওর সাথে আমার ওভাবে লং টাইম থাকা হয় নাই। হ্যাঁ, ওকে আমি তখন বললাম যে আমি ঢাকা, এর মাঝে আমার মেজো ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ভাই আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর মাঝে আমার মেজো ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। আমি তখন ওকে ঢাকা নিয়ে আসলাম, প্রোগ্রাম হবে ঠিক আছে। ঢাকা যখন আমি নিয়ে আসলাম, আসার ঠিক পরের মাসেই লাস্টবার আমি পড়াশোনা শেষ করে আমি ইন্ডিয়া আবার চেক আপে নিয়ে গেলাম। চেক আপে নিয়ে যাওয়ার ফুল রাস্তা ওর কথা ছিল যে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলবো। আমি বললাম ঠিক আছে, মেয়েদের তো এই বিষয়ে আলটিমেটলি কখনোই আপনার না, ওরা তো এটা ঠিক আছে। হ্যাঁ, আমি খালি হো করে যাচ্ছি, আমি তো জানি এটা কমপ্লেক্স, এদিকে যাব না। আমি ঠিক আছে, তুমি ডক্টরের সঙ্গে কথা বলো। লাস্টবার ডক্টরের সাথেও কথা বলছে যে আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চাই। হ্যাঁ, তখন ডক্টর বলছে ঠিক আছে, তোমার তো প্রায় 2 বছর 7 মাস পার হয়ে গিয়েছে। সাধারণত আমরা এটা স্ট্যান্ডার্ড ধরি 2 থেকে 2.5 বছর বা 3 বছর, বা যদি সময় থাকে 5 বছরও ধরতে পারো, সমস্যা নেই। তবে তুমি প্ল্যান করতে পারো, নো প্রবলেম। দেশে আসলাম, আমাদের কিন্তু ওইরকম কোনো প্ল্যান ছিল না। দেশে আসলাম, আসার পরে ওকে আমি ঢাকা নিয়ে চলে আসলাম। পারিবারিক বাধার থাকলেও আমি নিয়ে আসলাম যে না, এখন আমার কাছে রাখবো, আমি অনেকটা দিন চলে গেছে, আমার কাছে রাখবো। ঠিক পরের মাসে 20 তারিখের দিকে আমি অফিসে ছিলাম, হুট করে আমি জানতে পারলাম যে ও আমাকে বললো যে আমি প্রেগনেন্ট। কিন্তু ডাক্তার তো বলছিল প্রেগন্যান্ট হবে না, হবে হবে না। মিরাকল, মাশাআল্লাহ। হ্যাঁ, তখন ও আমাকে বলতেছে যে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, আমি বলো কি ভাই, আমার প্রচণ্ড ভয় কাজ করছিল। আমি সাথে সাথে অফিস থেকে চলে আসছি, আমার ভাবিকে বললাম কিভাবে কি মানে মানে এটা এখন কি করব, এই সেই মানে ওর ক্ষতি। আমার ভাই একটাই ভয়, ও আমার অনেক সাধনা। হ্যাঁ, অনেক সাধনা করে ওকে আমি টিকে রাখছি, ওকে আমি হারাতে চাই না। হ্যাঁ, তখন দেখা যায় যে এদিকে আমরা ইন্ডিয়ান ডক্টরের টেলিকনসালটেন্টদের জন্য আমি ট্রাই করলাম। 2 ফ্যামিলি খুবই খুশি, আমার বাবা মা, ওর বাবা মা খুশি। কিন্তু আমার তো ভয় যে ওর যদি কিছু হয়ে যায়, দেন টেলিকনসালটেন্ট নেওয়ার আগ পর্যন্ত ও আমাকে বলতেছে যাও ইন্ডিয়া থেকে যেটা বলবে সেটা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে যেটা বলবে সেটা। আমি বললাম ঠিক আছে। ঈদের দিন ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার, পুরাটা দিন আমি বসেছিলাম। ঈদের দিন আমার ফ্যামিলি সবাই, আমরা 3 ভাই খুবই ইউনিটি, বাসায় একসাথে ঘোরাফেরা করি। আমার আর আমার ওয়াইফের জন্য কেউ বাসার বাইরে যায়নি যে আজকে ওদের অ্যাপয়েন্টমেন্ট আছে। লাস্টে বিকেলে আমাকে বললো যে আজকে আর হবে না, কালকে। যাই হোক, পরের দিন আবার। তো ওই ডক্টরেরা খুবই হ্যাপি যে আল্লাহ তোমাদের দিকে মুখ ফিরে তাকাইছে বা ব্লেসিং তোমাদের জন্য। অবশ্যই। আমি বললাম ম্যাডাম এটা কি আমরা ক্যারি করবো? অবশ্যই। আমি বলছি ম্যাডাম আমার ওয়াইফের যদি কিছু হয়ে যায়, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আমাদের মেডিকেল সায়েন্সে বলে কিচ্ছু হবে না, তুমি ক্যারি করো। হ্যাঁ, ঠিক আছে। দেন আমার ওয়াইফ তো মনে হয় যে মানে এত খুশি, মানে ভাইয়া প্রেগনেন্সির এই 9 মাস 36 সপ্তাহ পেটে ছিল,
এই 9 মাস আমার মনে হয় যে ওর সাথে আমার কাটানো যে এই 15-16 বছর মানে সবচেয়ে হ্যাপি মোমেন্ট কাটছে ওর। প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট ও এনজয় করতো। ও সারাক্ষণ পেটে নড়তেছে, কতটুকু বড় হচ্ছে মনে হয় যে প্রতিদিন মাপতো, কতটুকু বড় হচ্ছে, কখন বাচ্চা নড়তেছে, কি করতেছে, এই করতেছে। মানে আর এই ফুল টাইম ওকে আমি নওগাঁতে যাইতে দিতাম না। ওরই মানে অনুমতিক্রমে যে তুমি এখানে থাকো, আমার সাথে থাকো, ঢাকাতে বেটার ট্রিটমেন্ট আছে, ফার্দার কোনো প্রবলেম হইলে আমরা এটাই করবো। বেবি হয় কোন মাসে? 36 সপ্তাহে। অ্যাডভান্স? হ্যাঁ, মেডিকেল সায়েন্সে বলে 36 সপ্তাহে হলে ওটা মোটামুটি ম্যাচিউর হয়। কি বেবি হয়েছে আপনার? ছেলে বেবি। তো এটা যখন আমি 28 তারিখে, অক্টোবরের 28 তারিখে, মানে নভেম্বরের 17 তারিখে ছিল আমাদের সিজারের ডেট ছিল। 36 সপ্তাহ আগে বের করার কথা ছিল, পরে ম্যাডাম বলতেছিল যে যেহেতু 36 সপ্তাহ ওর অবস্থা ভালো, কোনো প্রবলেম নেই, ফুল জার্নিতে কোনো প্রবলেম নেই, একটা স্বাভাবিক মহিলারও অনেক প্রবলেম হয়, ওর কোনো প্রবলেম নেই, যে ও 18 সপ্তাহ মানে 38 সপ্তাহ পর্যন্ত থাক, তারপর সিজার করি। তো আমার বড় ভাবিও প্রেগনেন্ট ছিল, তো পাশাপাশি একই সপ্তাহে দুইজনের বুধবার আর রবিবারে করবে। হুট করে অক্টোবরের 28 তারিখে আমি অফিস থেকে আসলাম, দেখে ও কান্না করছে। আমি বললাম কি হয়েছে তোমার? বলছে আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। তখন আমি ভাবিকে বললাম, ভাবি বললো যে ইমিডিয়েট কিছু টেস্ট দিল। আমি টেস্ট করাতে নিয়ে গেলাম, একটা টেস্ট ছিল, ওটা কালকে সকালে ছাড়া হবে না, মেবি আলট্রা এইরকম কিছু। তো রাতটা কাটালাম, পরের দিন সকালে গেলাম, যাওয়ার পরে যে আমার পেশেন্টের জন্য আলট্রা করে বেবির কন্ডিশন দেখার জন্য, করছে এরই গার্ডিয়ানকে, হ্যাঁ ডক্টর শারমিনের গার্ডিয়ানকে আমাকে নিল, করছে একে ইমিডিয়েট হসপিটালাইজড করো। আমি বললাম লাস্ট 2 দিন আগেও আমি চেক আপ করাইছি, কোনো প্রবলেম ছিল না, হুট করে এমন। হ্যাঁ, করছে ওর পানি কমে গেছে, এতদিন সব ভালো ছিল, আর একটা কি জানি মানে সিমটম দেখা যাচ্ছে, এই পেশেন্টটাকে বাসায় রাখা রিস্ক। হ্যাঁ, দেন আমি ওখান থেকে বের হওয়ার পরে আমার কান্না চলে আসছে, আমরা দুইজনই কাঁদতেছিলাম। যে আর বলা হয়েছিল যে এনআইসিইউ বাচ্চাদেরকে অপারেশনের পরে এটা দরকার হতে পারে। তো ওই দিন আমরা ওখান থেকে বাসায় আসলাম, আসার সময় আমি হসপিটাল দিয়ে আসলাম। তো আমার ভাবির সাথে কন্ট্যাক্ট হচ্ছে, আমাদের প্রফেসর ম্যাডামের সাথে কন্ট্যাক্ট হচ্ছে ফোনে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ম্যাডাম ওই দিনই দেশে ফিরছেন। তো কথা বলে আমাদেরকে ডিসিশন দিল যে তোমরা হসপিটালাইজড হও, যেখানে এনআইসিইউ আছে এইরকম একটা হসপিটালাইজড হও, আর আমরা আসতেছি। তো বাসায় এসে ব্যাগ ট্যাগ নিলাম, কোনো প্রিপারেশন নাই আমাদের বেবির। আমার ওয়াইফ বলেছিল যে না, বাচ্চা হওয়ার আগে কিছু করা যাবে না। ভাইয়া একটু সময় দিলে আমি একটা ছোট্ট গল্প মিস করে গিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো বেবি শাওয়ার মানে 7 মাসে যেটা আমরা গ্রাম বাংলায় বলি স্বাদ খাওয়ানোর জন্য, ওটার সময় আসার সময় আমি ওকে বললাম যে এটা আয়োজন করি। ও বললো যে না, এটা সে করতে চায় না। হ্যাঁ, তো ও এটা মনে করে একটা সময় এটা মানুষদেরকে, মেয়েদেরকে খাওয়ানো হয়তো, বাচ্চা নিতে যায় মারা যায়, এই জন্য শেষ ইচ্ছে অনুযায়ী খাওয়ানো হয়, যেটা বর্তমান সমাজে হয়তো বা একটা অনুষ্ঠান বা প্রোগ্রামের মতো হয়ে গিয়েছে। তো ওটা করতে চায় না। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা। তো লাস্টের দিকে ও আমাকে একটা কথা বলে যে আমাদের বিয়ের তো তেমন কোনো ভিডিও টিডিও বা মানে ডিজিটাল কন্টেন্ট নেই, হ্যাঁ একদম ভেরি সিম্পল বিয়ে হয়েছে, কোনো ছবি টবি ওইভাবে খুব কম আছে আর কি। তো ও এটাকে মানে মানে ধারণ করতে চায়, একটা কন্টেন্ট তৈরি করতে চায়, ডকুমেন্টেশন তৈরি করতে চায়। দেন আমরা 25 অক্টোবরে আমরা একটা ভিডিও, একটা ফটোগ্রাফার ভাড়া করে একটা 5 মিনিটের একটা ভিডিও বানাই ছোট্ট করে। তো ওটার শপিং যখন আমি করতে গেছি প্রিন্স বাজারে, ওখানে একটা, তো আমাদের ড্রেস কোড ছিল হচ্ছে, ওর ছিল হলো ব্লু আর ব্ল্যাক, আর আমার শার্টটাও ছিল, পাঞ্জাবি পাচ্ছিলাম না, পরে শার্টটা ও চয়েস করে সেম ম্যাচিং করছে। তবে আমাদের দেখে বুঝতেছিল আমরা কেন শপিংটা করছিলাম, শাড়িটা কিনতেছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো ওই আপুটা বলতেছিল যে আপনারা যেই পারপাসে শাড়িটা কিনতেছেন, এই প্রোগ্রামে তো এই কালারের শাড়ি কিনে না, ব্ল্যাক কালার। হ্যাঁ, তো আমার ওয়াইফ মুসকি মারে এসে বললো যে এগুলো আসলে কুসংস্কার, এগুলো কিছুই হবে না। যাই হোক, ওটা এখন মাথায় আমার বারবার আসে। তো এই ভিডিও কন্টেন্ট বানালাম 25 তারিখে, ওদেরকে সময় দিলাম যে 15 তারিখের মধ্যে ডেলিভারি দিলেই হবে। ওটিতে অ্যাডমিট হওয়ার পরে, হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে বিকেলে আমার টিম আসলো,
মানে সোহরাওয়ার্দী মেডিকেলের আমার ভাবি বা তাদের প্রফেসর, তারা খুবই আন্তরিক ছিল, আমাকে খুব সাপোর্ট দিয়েছে। তো ম্যাডাম আমাকে বললো যে বাবা একে এখন বাসায় রাখা রিস্ক, 36 সপ্তাহ হয়ে গেছে, আমরা বের করে ফেলি। আমি বললাম ঠিক আছে। মানে আমার না তখন তো ওভাবে আর ইয়া নেই যে মানে বেবি হবে আমার, বা আমার খালি মাথায় চিন্তা আমার ওয়াইফের এইরকম কমপ্লেক্সিটি কেন হইলো। তবে যখন সিজার করতে যাই তখন আমি ম্যাডামকে মানে পিছন থেকে ডেকে একটা কথাই বলি যে ম্যাডাম আমি অনেক গল্প শুনেছি সিজারের সময়, বা অনেক ইনসিডেন্ট হয় আমার ভাবির মুখে, আমার ফ্রেন্ডের মুখে, আমার ওয়াইফের মুখেও আমি অনেক শুনছি। এইরকম যদি কোনো সিচুয়েশন হয় যে মানে যে কোনো একজনকে বাঁচাতে হবে, প্লিজ আমার ওয়াইফটাকে বাঁচান। হ্যাঁ, আমার ওই ফিলিংসটা ভাই মানে অ্যাকচুয়াল, এখানে ভাই মানে হাইড করার কিছু নাই, আমি এটাই বলেছিলাম। ইভেন আমার ভাবি আমাকে বলেছিল যে ম্যাডাম সিজার করতে করতে আমার ওয়াইফকে এই গল্পটা বলতেছিল যে তোমার হাজবেন্ড কি বলে জানো, বলতে বলতে ওর সিজার করে ফেলছে। মানে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম ভিতরে ঢুকলো, আমি অন্য জগতে আছি, হুট করে দেখি একটা সাউন্ড, আমি ভাবছি অন্য কোনো বাচ্চা হচ্ছে, আমার ভাবি বাচ্চা নিয়ে চলে আসছে, এই যে দেখো তোমার ছেলে। আমি তো পুরো অবাক, আমি বললাম আমার ওয়াইফ, ও ঠিক আছে সমস্যা নেই, ও ঠিক আছে কোনো প্রবলেম নেই। দেন আমার মা ছিল, তারা বাচ্চাকে রিসিভ করলো। তো আমার ওয়াইফের টেনশনে তো আমার ইয়ে হচ্ছে না যে আমি যে তখন বাবা হয়েছি, তখন যে বাচ্চা হয়েছে ঠিক আছে ভালো লাগছে, কিন্তু আমার ভাই ওই সময়টা এত বেশি ভালো লাগে নাই, কারণ আমার খুব টেনশন হচ্ছিল আমার ওয়াইফকে নিয়ে। হ্যাঁ, আমার ওয়াইফের যদি কিছু হয়, দেন ওকে পোস্ট অপারেটিভে শিফট করলো কেবিনে। পরের দিন দুপুরবেলা আমি বাসা থেকে গিয়েছি, আমার শাশুড়ি ছিল হসপিটালে, আমার মাও ছিল, মা চলে আসলো, শাশুড়ি দুপুরবেলা 12টা সাড়ে 12টার দিকে। তো ও ও আপেল খাবে, আমি একটা আপেল পরিষ্কার করতেছিলাম, তো ও বলতেছিল যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি তখন রেগে গেলাম, আমি কি বলো উল্টাপাল্টা, এসব বাজে কথা বলো না। হ্যাঁ, ওকে স্টপ করে দিলাম। দেন আমাদের বেবি যে হবে, আমরা তো তেমন কোনো প্রিপারেশন নেই, ওই রকম কোনো টাওয়াল এইসব আগে কিচ্ছু কিনা নেই। ওকে ফলটা কেটে দিয়ে আমি বললাম যে থাকো, আমি প্রিন্স বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। ও আমাকে বললো এটা কিনে নিয়ে আসো। আমি কিনতে গিয়েছি, উইদিন 10 থেকে 15 মিনিটস এসে দেখে আমার কেবিন একদম সব স্টাফে ভর্তি, ডক্টর নার্স। কি হয়েছে, আমার ওয়াইফ নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেছে। হ্যাঁ, সাথে সাথে ওকে শিফট করতে হবে। কোথায়? আইসিইউ তো না, ওটা এসসিইউ, স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করলো। শিফট করার পরে ওকে অক্সিজেন দিতে শুরু করলো। ভাই আমার যে কি ওই সময়টা, মানে কি যে একটা অবস্থা, আমি তো ওর ওই এসসিওর পিছনে বাইরে মানে দাঁড়ায় আছি, মানে বারবার ওর কাছে যাইতে ইচ্ছে করতেছে। পরে রাতের বেলা আমাকে ডক্টর বললো যে না ঠিক আছে সমস্যা নেই, ও ঠিক আছে, ওকে কালকেই পার করে দেওয়া হবে। ওই লিকুইডের পরিমাণ নাকি বেশি চলে গিয়েছে স্যালাইনের, এই জন্য ওকে এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, পরের দিন তাকে কেবিনে শিফট করলো, তারপরের দিন রিলিজ করে দিল। বাসায় আসলাম, বাসায় আসার পরে এদিকে আমার শ্বশুর শাশুড়ি আসছিলেন, তারাও চলে যাবেন, এরকম একটা প্রিপারেশন চলছে। আসার পরের দিন ও না আনইজি ফিল করে, ওর ভালো লাগে না, খারাপ লাগে। আমার ভাবিকে বলতেছিল, তা আমার ভাই বলতেছে তোমার সম্ভবত হার্টের প্রবলেম আছে, তুমি ডক্টর দেখাও, আমরা একটা ডক্টর দেখাই চলো। ও আর ডক্টরের কাছে যাবে না, ডক্টর ফোবিয়া হয়ে গেছে সেই 20 সাল থেকে ভাই, কত ডক্টর অনেক। হ্যাঁ, ও বলতেছে না ভাই আপু আমি আরেকটু দেখি। তো পরের দিন বিকেলে ওর খুবই মানে খারাপ লাগতেছিল। তো ও মানে বাবুটাকে বলতেছে আমার বাবুটাকে একটু সরে নিয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমাকে বললো তুমি একটু আমার সাথে আসো। তো আমাকে জড়ায় ধরলে ও একটু ঘুমালো, ঘুমানোর পরে আবার ঠিক হইলো 2 ঘন্টা পরে। ভোর রাত থেকে ডিহাইড্রেশন হচ্ছে। ও ও ম্যাডামকে জানালাম, ম্যাডাম ওষুধ দিলেন, ওষুধ খাচ্ছিলাম। দুপুরবেলা 2টার দিকে ও বাথরুম চাপ দিচ্ছে, ও বললো যে বাথরুম চাপ দিচ্ছে। আমি বলছি যাও, আর কতক্ষণ ধরে রাখবা, আর একবার বাথরুম করলে অনেক বেশি দুর্বল হয়ে পড়তেছে, অনেক বেশি, কতক্ষণ আর ধরে রাখবা, তুমি যাও। তো ও বাথরুমে গেল, বাথরুম থেকে আসার পর ও কোনো মতে বেড পর্যন্ত আসছে।
একদম পুরো শরীর ছেড়ে দিয়েছে। আমি তখন ওর প্রেশার মাপার ট্রাই করতেছি, প্রেশার 0, কোনো সাউন্ডই পাচ্ছি না। দেন আমি আমার পাশের রুমে ভাবিকে ডাকলাম, আপু ওর প্রেশারটা একটু মাপেন তো। দেখে যে 0। এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করে হসপিটালাইজড করলাম। করার পরে বেবি হওয়ার কয়দিন পর? 4 দিন। ওকে। 4 রাত ওর সাথে ছিল, এটা সম্ভবত 5 দিন হবে। 4 রাত ছিল, 1 রাত থাকতে পারেনি। হসপিটালাইজড করার পরে বিকেলে আমাকে জানানো হইলো যে, বিকেলে হতে হতে সন্ধ্যা হয়ে গেল এটা আর কি। সন্ধ্যা আমাকে জানানো হলো যে ওর হার্টের সমস্যা আছে। তো ওরা একটা হার্টের ডক্টরকে কল করেছেন, উনি এসে দেখবেন। উনি দেখলেন, দেখার পরে বললো এর গার্ডিয়ানকে আমার সাথে, করছে আপনার ওয়াইফের হার্ট কাজ করছে না, 20 থেকে 25% কাজ করছে, ওর ইমিডিয়েট ওর হার্টের সাপোর্ট দরকার। ও যে কোনো সময় মানে খারাপ কিছু হয়ে যেতে পারে ওর। হ্যাঁ ভাই, আমার তো মনে হয় যে পৃথিবী একদম মানে অন্ধকার হয়ে গেল, এত কান্না পাচ্ছিল। হ্যাঁ, তখন আমি পাগলের মতো ছুটাছুটি করতেছিলাম। আর ও লাস্ট টাইম ও আমাকে, মানে ওর কাছে যে আমি কান্না করতেছিলাম, ও আমাকে বলতেছিল যে মানে তুমি মানে, ও লাস্ট কথা ছিল যে তুমি আমার ছেলেটাকে অভ্র বলে ডেকো। হ্যাঁ, আর মানে ও ভয় পাচ্ছে। ও এই প্রথম মানে আমার ভাবিকে বলতেছিল যে আপু আমার ভয় লাগছে। ওর এই ক্যান্সারটাকে এত দূর আসছে, কখনো ও এই মুখ দিয়ে কথাটা বলে নাই, কিন্তু এই সময়টা বলতেছে। হ্যাঁ, তখন আমার প্রফেসর ম্যাডাম, আমার ভাবি, সবাই ছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এটা কি হইলো আমার সাথে। আমার ভাইয়ারা ছুটাছুটি শুরু করলো জি এখন সিসিইউ কোথায় পাবো। এখন বাংলাদেশে তো খুব বেশি ক্যাপাসিটিও নেই এটার। হ্যাঁ, পরে ইউনাইটেডে একটা সিট পাইলাম আমরা সিসিইউ। রাত 2টার দিকে, দুইটা থেকে 2:30টার দিকে আমরা ওখানে শিফট করলাম। তখন ও কথা বলতেছিল, চুপ করেছিল, যে ভর্তি করালাম সিসিউতে। সিসিউ ভাই এমন একটা জায়গা যে ওই রাস্তাটাই হাঁটলে তো পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ওর ভিতরে নিয়ে যাওয়ার পর ওকে সাপোর্ট টাপোর্ট, আমি ছাড়া কেউ অ্যালাউ না ওখানে। ম্যাক্সিমাম টাইম আমার পুরো শরীর ভাই একদম মানে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, সিসি তো ভর্তি হইলো সকাল ভোরবেলা। আমার পরের দিন সকাল 10টায় আমি দেখা করতে গেলাম। দেখা করতে যায় ওর এদিক দিয়ে, মানে এগুলো মেডিকেল টাইমে কি জানি বলে ভাই, আমি আসলে ভুলে গিয়েছি। অনেক সিগনেচার দিলাম। তো এই সাপোর্টগুলো রেডি করেছে। হ্যাঁ, সকাল 10টায় মনে হয় ওর সাথে আমার ফার্স্ট কথা। আমি সাহস দিচ্ছিলাম। তখন আমার শাশুড়ি গ্রামে গিয়েছিল, শাশুড়ি আসতেছে, শ্বশুর আমার সাথেই ছিল। তো যাই হোক, ওখান থেকে বের হলাম খুবই অল্প শর্ট কথা বলে। হ্যাঁ, আমি বললাম যে কিচ্ছু হবে না, তুমি থাকো, সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 2টার দিকে আবার দেখা করতে গেলাম, যাই দেখি ওর লাইফ সাপোর্টে। এই 4 ঘন্টার ব্যবধানে ওর লাইফ সাপোর্টে। ওর ফুসফুসে নাকি অনেক পানি জমেছিল, সেগুলো বের করতে যায় ওর প্রচণ্ড কষ্ট হয়েছে, ওকে লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছে। এদিক দিয়ে ওর পানি বের হয়ে যাচ্ছে। খুব কষ্ট পাইছে, খুব প্রচণ্ড কষ্ট পাইছে। দেন আমাকে ইশারায় কথা বলতেছিল যে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি বলবো, ওখানে সান্ত্বনা দিচ্ছিলাম যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। হ্যাঁ, তখন ও হাতে মুখে বলার চেষ্টা করতেছিল, আমি আসলে মানে বুঝতেছিলাম না। ও আমার হাতে লিখে দিচ্ছে যে বাবা, ও বাবাকে দেখতে চাই। হ্যাঁ, ওর বাবাকে খুব ভালোবাসতো। আমি বাইরে আসলাম, ডক্টরকে বললাম ওর বাবাকে দেখতে চাই। আমার শ্বশুরকে ভিতরে নিয়ে গেলাম। বাবা যাওয়ার সাথে সাথে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি জানি। বাবাকে বলে আমি ঠিক আছি। বাবা যে ডায়াবেটিসের রুগী, যে উনি যে টেনশন করবে, বাবাকে কখনো কষ্ট দিতে চাইতো না। ওর যত সমস্যা, ও প্রচণ্ড খারাপ আছে, অসুস্থ, এইরকম অনেক সময় গেছে, কিন্তু বাবা যখন ফোন দিত রাত 10টায়, ওর কিছু হয় নাই। আমি ঠিক আছি, সব ঠিক আছে, কখনো বাবাকে কিছু বলতো না। বাবা মা বয়স হয়ে গেছে, টেনশন করবে, তো ওই যে থামস আপ দিল যে আমি ঠিক আছি।
হ্যাঁ, দেন বাবাও একটু সাহস দেওয়া ট্রাই করলো, আমার শ্বশুরও। এই যে চলে আসলাম ভাই, এরপর থেকে আর কোনো ইয়া হয়নি। ও টোটালি তখন ওকে ঘুমায় রাখা হইতো। পরে একটা সময় মাল্টি অর্গান ড্যামেজ হতে শুরু করলো। হ্যাঁ, প্রথমত কিডনি, তারপরে আস্তে আস্তে মাল্টি ফাংশন ড্যামেজ হতে শুরু করলো, মাল্টি অর্গান ড্যামেজ যেটা বলে আর কি, হতে শুরু করলো। শরীরে ইনফেকশনের মাত্রা অনেক বেড়ে গেল, কন্ট্রোলের বাইরে চলে গেল, একদম কন্ট্রোলের বাইরে চলে গেল, ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যে ভাই প্রত্যেকটা সময় যে কত কষ্ট, আর বিশেষ করে আমি যখন ওই সিসিতে ঢুকতাম ভাই, আমি মনে হয় জীবন্ত লাশ, এত আমার পুরো শরীর কাঁপতো, এরকম একটা অবস্থা। কিন্তু হ্যাঁ, আমার ওয়াইফকে দেখে একটু ভালো লাগতো। হ্যাঁ, আমি হাল ছাড়তাম না যে ও কাম ব্যাক করবে, ও কাম ব্যাক করবে। একটা সময় দেখা গেল যে ও টোটালি আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল আসলে নামমাত্র। হ্যাঁ, পরে ওখান থেকে যখন একদমই আউট অফ কন্ট্রোল হয়ে গেল, তার 2 দিন পরে আমরা ওখান থেকে শিফট করলাম। শিফট করে সরাদি মেডিকেলের আইসিইউতে শিফট করলাম। শিফট করার পরে এখানে আসার পরে আমি তো জানি এটা নামমাত্র, ও তো আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এখানে চিকিৎসা চলতেছে। একটা সময় আমি তো মানে রিপোর্টগুলো ইনফেকশন লেভেলটা কমতে শুরু করলো। আমি তখন ভাবছি যে আমার ওয়াইফ তো কাম ব্যাক করছে, ভিতরে সাহস পাইলাম। দেন যেদিন বিকেলে আমি রিপোর্টগুলো দেখছি কমতেছে, রাতের বেলা আমি বাসায় এসে শুয়েছি। সকালবেলা আমাকে আমার ভাবি ডাকলেন, ডেকে বললেন যে তুমি একটু হসপিটালে যাও, কোনো একটা সমস্ত একটু প্রবলেম হয়েছে, তোমার হেল্প লাগবে। আমি ভাই লাফ দিয়ে উঠলাম। লাফ দিয়ে ওঠার পরে মানে আমার অস্থিরতা কাজ করছে। আমার সাথে আমার আরেকজনকে দিল, আমার বোন জামাই। আমি কলেজ গেট পর্যন্ত রিক্সা, দেন এক দৌড়ে আমার 4তলায় আইসিইউতে। দেখে আমার শাশুড়ি কান্না করছে, আমার সম্বন্ধে কান্না করছে, ভাইয়ারা, আমার ভাইটাই, সবাই অনেক লোক। আমি দৌড়ে আইসিইউতে মধ্যে গেলাম, যাই দেখি ও মানে খুব মানে ঘুমায় আছে। লাস্ট 14 দিন ওর প্রতিদিন যেই কষ্টটা আমি দেখছি, হ্যাঁ, ও খুব শান্তির ঘুম দিচ্ছে। আমি তখন টোটালি বাকরুদ্ধ, আমার ভিতর থেকে কিছু আসতেছে না, আমার মানে পুরো পৃথিবী এলোমেলো মনে হচ্ছে। আমি দেখতেছি আমার ওয়াইফ খুব আরামে ঘুমাচ্ছে, আমার মাথায় কাজ করছে না, ও আর ফিরবে না, ও মারা গিয়েছে। আমার মাথায় এটা কাজ করেনি ভাই। আমি দেখতেছি ও ঘুমাচ্ছে, খুব শান্তিতে ঘুমাচ্ছে। হ্যাঁ, ওর চেহারাটা অনেক সুন্দর হয়েছে। মানে লাস্ট 14 দিন খুব খারাপ অবস্থা ছিল, চেহারাটা কেমন হয়ে গেছিল, একদম নীরব, একদম সুন্দরভাবে ও ঘুমাচ্ছে। আমি ওর গায়ে হাত দিলাম, এখানে হাত দিলাম, পায়ে হাত দিলাম, দেখতেছি ঠান্ডা হয়ে গেছে শরীরটা, বাট ও খুব মানে শান্তিতে ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ ওখানে 5-7 মিনিট বা 10 মিনিট চুপ। আমি আমি ওকে দেখার পর আর আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই, ও আসতেছিল না কোনো কথা। দেখলাম আমার একটা ফ্রেন্ড আমার গায়ে হাত দিল, ও আমাকে বোঝানোর জন্য ইয়ে করলো। ডক্টর আসলেন, আসার পর আমাকে বুঝালেন যে ও আজকে সকাল 6টা 45 মিনিটে না ফেরার দেশে চলে গেছে। তিনি ওখান থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। আমার ভাইয়ারা, আমার অন্যান্য আত্মীয় স্বজনেরা ওর লাশটা পরিষ্কার করে আমি বাসায় এসে শুয়েছিলাম। তখন আমি কথা বলতেছিলাম না, একদমই কথা বলতেছিলাম না, আমার বিশ্বাস হচ্ছিল না ও চলে গেছে। কখনোই বিশ্বাস হচ্ছিল না, এখনো হয় না ভাই, আমার এখনো হয় না। আমার এই লং ডিস্টেন্স রিলেশনশিপে আমার এতদিন লং ডিস্টেন্স রিলেশনশিপ 1-1.5 মাস পর পর দেখা হইতো। আমার এখনো মনে হয় যে ও হয়তোবা আসবে, ও হয়তোবা রংপুরে পড়াশোনা করতেছে, ডিউটি করছে, ও ছুটি পেলেই চলে আসবে। আমার এখনো প্রত্যেকটা দিন এটা ফিল হয়। আহ, ওর লাশটা যখন আমার বাড়ির সামনে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে, আমাকে
অনেকক্ষণ পর আমার শুয়ে থাকে, ঘুম থেকে তুললো, তোলার পর বলছে আমাকে গোসল করতে। আমার তখন মনে হয়েছে আমার ওয়াইফ তো আর আসবে না, আমার ওয়াইফ তো মারা গিয়েছে। আমি আর তখন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার এত খারাপ লাগতেছিল, এত কষ্ট লাগে। আমি তো ওর সাথে আর কিছুদিন বাঁচতে চাইতাম। আমার ওয়াইফ বারবার বলতো যে আমি তোমার সাথে অনেকটা দিন বাঁচতে চাই। ভাই আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার কোনো ইয়ে ছিল না। আমি 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 চাইতাম যে ও বেঁচে থাক, ও লং টাইম বেঁচে থাক, তাহলেই হবে। অনেকেরই তো বাচ্চা হয় না, তাই বলে কি তাদের জীবন নষ্ট হয়ে যায়? কখনোই তো হয় না। আমার বাচ্চা না হলে কি হবে? কিন্তু আমি তো ওকে লং টাইম ধরে রাখতে পারতাম। আমার হয়তো কোন ছোট্ট ভুলের কারণে হয়তো আল্লাহ এভাবে প্ল্যান করে রাখছে, কি বলবো। কিন্তু আমি মানতে পারি না, ও চলে গেল কেন আমাকে একা রেখে। আমি এখনো ঘুমাতে পারি না, সারাক্ষণ ওকে মিস করি, প্রচন্ড মিস করি। বাইক চালাতে চালাতে ওর কথা ভাবি, মাঝে মাঝে আমার ভৌতিক কাহিনী ঘটে। মনে হয় আমি বাসা থেকে অফিস পর্যন্ত কিভাবে আসলাম। ফুল টাইম ওর কথা আমার এখনো মাথায় ঘোরে। অফিসে কাজ করছি আমি, ও ছাড়া কোনো আমার মাথার মধ্যে। বাসায় রাতে আমি এখনো ঘুমাতে পারি না, মনে হয় যে ও আসবে। অদ্ভুত ফিলিংস হয়, একদম পুরো অদ্ভুত। মনে হয় যে ও কবর থেকে উঠে আসলো, আমি ওকে মেনে নিব, ওর সাথে থাকবো, আমার ভয় লাগবে না। কিন্তু হয়তো বা এটা আমার আসলে জানি না, আমার ভালো লাগে না। আমার ওকে, আমার বিশ্বাস হয় না ও আর কবর থেকে উঠবে না। ওর বাবুটা হয়েছিল 1 কেজি 900 গ্রাম, খুব ছোট, খুব ছোট। ওর ওভারিটা খুব ছোট ছিল ক্যান্সার ট্রিটমেন্টের কারণে। আলহামদুলিল্লাহ আমার বাবুটা এখন অনেক বড় হয়ে গেছে। আজকে 10 যদি 2 তারিখ হয়, ওর বয়স হচ্ছে 10 মাস 4 দিনের মতো। মায়ের দুধ পায় না? মায়ের সঙ্গে ছিল হলো 3 রাত 4 রাত। আহ, এরপরে আর ও মাকে পায় নাই। আমার বাবা মার কাছে থাকে ও, আমার বাবা মাই দেখাশোনা করছে। হ্যাঁ, ও ওর দিকে তাকালে আমার আরো বেশি খারাপ লাগে যে ওকে আমি কি বলবো, ওর মা কোথায়। ও ছোট, বুঝতেছে না, কিন্তু বড় হলে আমি কি বলবো রে, ওর মা কোথায়। ভাই এই সময়টা প্রত্যেকটা দিন আমার খারাপ লাগে, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে ভাই ও চলে যাওয়ার পর ফার্স্ট রমজান ঈদে সকালে ঘুম থেকে ওঠার পর আমার মধ্যে এত খারাপ লাগা কাজ করছিল। আমি ওই দিনটা সারাটা দিন কান্না করছি, সারাটা দিন। আজকে ঈদের দিন, আজকে আমার বাবুর মা নেই। ওকে, ও থাকলে হয়তো বা কত ইন্টারেস্ট থাকতো, ওকে গোসল করে দিত, নতুন পাঞ্জাবি পাঞ্জাবি পরে দিত, ও কত খুশি হইতো। হ্যাঁ, আমাদের সময়টা যখন মানে ভালো হতে শুরু করলো 2024-এ, এত দিন ফাইট করার পরে এই রাস্তায় তো অনেক কষ্ট করছি, অনেক গল্প হয়তো বা বলা হইলো না। যখন ভালো সময়টা শুরু হলো, ঠিক সেই সময় এইরকম একটা ইনসিডেন্ট, আল্লাহ কি আমাদের প্ল্যানে এইরকমই রেখেছিল যে আমরা এই 9টা মাস শুধু আমরা আনন্দে ছিলাম, ভালো ছিলাম। এরপর আবার আমাদের পৃথিবী। হ্যাঁ, আমার বাচ্চাকে ঈদের দিনে আমি ধরে মানে মানে আমি কি বলবো, আমার প্রচন্ড কান্না পাচ্ছিল যে আমার বাচ্চাটার মা নেই। সবার মা আছে, সবাই তার বাচ্চাদেরকে কত খুশি নিয়ে টেক কেয়ার করছে, কিন্তু আমার বাচ্চা না, এতিম। ওই ঈদের দিন না আমি বাই ডিফল্ট যেখানে যাচ্ছি আমার চোখ দিয়ে পানি পড়ছে। নামাজ পড়তে গেছি, ফুল টাইম আমি কান্না করছি। নামাজ শেষ করে আমার বাবুটাকে নিয়ে ঘর জিয়ারত করতে গেলাম ওর মায়ের। এটা কি হয়ে গেল আমার সাথে? আমি আমার ওয়াইফটাকে চাই, ও অনেক ভালো ছিল, অনেক ভালো। ও আমাকে কখনো মেন্টাল প্রেশারে রাখতো না, ও খুবই ভালো, খুবই কেয়ারিং, খুবই শেয়ারিং। ও এত কেয়ারিং ছিল, আমি অফিস থেকে কি বলবো, কয়টা গল্প করবো ওর। ওর কোনো মানে খারাপ তো আমার বৈশিষ্ট্য ছিল না, সব ভালো বৈশিষ্ট্য। এখন অফিস থেকে ফিরলে ও আমার জন্য কিছু না কিছু বানায় ওয়েট করতো।
ওর সবচেয়ে ভালো জিনিস ছিল যে ওর সঙ্গে যখন ফার্স্ট দেখা হবে তখনই দেখবেন ও একটা হাসি দিবে। ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে একটা হাসি। আপনি অফিস থেকে আসছি, ওর অনেক প্রবলেম, অনেক কিছু ঠিক আছে, কিন্তু কখনো আপনাকে বুঝতে দিবে না। ফার্স্ট ইমপ্রেশন অফিস থেকে আসবে, মুসকিমের একটু হাসবে, তারপর আমাকে আমার ব্যাগ ট্যাগ নামায় আমাকে কিছু দিবে, জুস বা কোনো কিছু খাবার। আসলে তো আমি টায়ার্ড হয়ে যাই, ওই টায়ার্ডনেস কাটানোর জন্য ওই স্টেপটা নিত। নিয়ে ওর যদি কোনো প্রবলেমে থাকতো, পরে নর্মাল যখন আমি নর্মাল হইতাম না, এত ঘুমাচ্ছি, তখন ও আমাকে ঠান্ডা মাথায় বিষয়গুলো বলতো যে এরকম এরকম বিষয়টা। কিন্তু মানে আমার এখানে ছিল মাত্র 9 মাস। আমার বাবা মা ভাবিদের সাথে 9 মাস মিশছে, কিন্তু আমি তো হাজবেন্ড, আমি ওর সাথে লং টাইম ছিলাম। কিন্তু আমার বাবা মা, আমার ভাই ভাবি সবাই মানে ওকে এখনো ভুলতে পারে না। মানে এই 9 মাস ওই মেয়েটার মধ্যে কি জাদু ছিল, ও সবার মন জয় করে ফেলছে তার কাজ কারবারে, তার আচরণে। মানে প্রত্যেকটা মানুষ, আমার ভাবিকে আমি ফার্স্ট টাইম কাঁদতে দেখছি, ফার্স্ট টাইম। আমার বড় ভাইয়ের যখন অপারেশন হয় তখন আমি ফার্স্ট টাইম কাঁদতে দেখছি, আমার বড় ভাইয়ের জন্য না, ও কান্না কান্না করছে আমার ওয়াইফের জন্য। আমি তখন একটা গল্প শেয়ার করতেছিলাম ভাবির সাথে, ওই সময় ভাবি একদম প্রচন্ড কান্না করে দিয়েছে, করছে আমার হাতে অনেক রুগী মারা গেছে, অনেক বাচ্চা মারা যায়, কিন্তু আমার কখনো চোখ দিয়ে পানি পড়ে না। কিন্তু লোপার কথা বললে রাজু আমি নিজেকে ঠিক রাখতে পারি না, ও আমার হাতের উপরে মারা গেল, ওর সম্পূর্ণ ট্রিটমেন্ট প্ল্যান আমাদের উপর দিয়ে হয়েছে। হ্যাঁ, ওকে আমরা ভুলতে পারি না। মানে এতটা এতটা ওর বন্ধু মহলে বলেন, ওরই মানে নিজের বাবার বাড়িতে বলেন বা ও শ্বশুর বাড়িতে বলেন, ওর ওর জানাজাতে মানে এত মানুষ, হ্যাঁ, আমার গ্রামের লোকেরা অবাক হয়ে গিয়েছিল যে এত মানুষ তো মেয়েদের জানাজাতে হয় না। প্রচুর মানুষ হয়েছিল, অনেক মানুষ। হ্যাঁ, আল্লাহ মাফ করুক ভাই। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, আমি এই দোয়াটাই করি সব সময়। আর আমার বাচ্চাটার আল্লাহ হয়তো বা ওভাবেই ভাই সবাইকে দিয়ে দেয়। আমার বাচ্চাটা সবসময় ওর মায়ের মতো হাসি দেয়, ফার্স্ট ইমপ্রেশনটাই হাসি, আর একটু গম্ভীর হয় থাকে, মনে হয় যে অনেক তার বুদ্ধি বা অনেক ধৈর্য, বা ও সবসময় চুপচাপ, আর যার সাথেই ও মিশে ও সবসময় সবার সাথে হাসি খেলে। ওর মা যে এরকম, হ্যাঁ, ওর মা সবার সাথে হাসি খেলে সবসময় মিশতো। আল্লাহ হ্যাঁ, আপনার সন্তানকে আমার বড় করুক, আপনার ওয়াইফকে ব্যস্তবাসী করুক, আপনাকে ধৈর্য দান করুক। ভালো থাকবেন ভাই। আমার নিজের অনেক গলা ভারী হয়ে আছে, আমি আসলে গুছায় কথা বলতে পারবো না এখন আর। কিন্তু একটা ওয়াইফের প্রতি হাজবেন্ডের যেই অকৃত্রিম ভালোবাসাটা দরকার, আল্লাহ সেটা আপনার মনের মধ্যে জন্ম দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে স্বস্তি দান করুক।